today's 24th session, Technician and Nurses Cath-lab Best Practice. We are honored to have as a chairperson Professor Abu Azam sir, Professor A.K. Fazlur sir, who is the Professor of Cardiology, BSABU, and he is the President of BSCI. Professor B. Jamal Uddin sir, Professor Mohammad Badiuzzaman, Professor Kumar sir. Now I would like to request our first speaker, Professor Amal Choudhury. He is the Professor of Cardiology, National Institute of Cardiovascular Disease. Sir, please give your topics. Assalamu alaikum. উপস্থিত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাথল্যাবের টেকনিশিয়ান এবং আমার সম্মানিত নার্সবৃন্দ, আপনারা হয়তো জানেন বা দেখেন যে অ্যাকচুয়ালি বিদেশে যে সমস্ত বড় বড় কনফারেন্স হয় সেখানে কিন্তু আপনার আমাদের নার্স টেকনিশিয়ান সবাই ওখানে অংশগ্রহণ করেন। আমরা আমাদের বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন থেকে এই প্রভিশনটা বাংলাদেশে আমরা শুরু করতে চাচ্ছি, কারণ আপনারা ক্যাথল্যাবে যখন আমরা কাজ করি আপনারা কিন্তু আমাদের পার্ট অ্যান্ড পার্সেল, মানে আপনারা আমাদের সাথে এতই সম্পৃক্ত থাকেন যে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু প্রসিডিউর করা ডিফিকাল্ট। কাজেই অ্যাজ এ ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং নার্স হিসাবে আপনাদের নলেজ আপগ্রেড করতে পারলে আমরা খুশি হব এবং সেই উদ্দেশ্যে আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি একটু বলতে চাই যে এই প্রোগ্রামটা অ্যাবসলিউটলি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের প্রোগ্রাম, কারণ উনি এবার ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং ক্যাথল্যাব নার্সদের কে আমাদেরকে বলেছে যে আমলের এই একটা প্রোগ্রাম করলে হয়। সেক্রেটারিকেও রাজি করাচ্ছে, আমাদের সবাইকে রাজি করাচ্ছে যে একটা দিন আগত ওদের জন্য ডেডিকেটেড প্রোগ্রাম করি, কারণ তারা আমাদের সাথে কাজ করে। আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাই, ওরা তো যেতে পারে না, তো আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের ফ্লেভার যদি দিতে পারি তাহলে একটু আপনাদের কাজ করতে সুবিধা হবে। এটা ঠিক, কারণ যখন আমি কাজ করতে যাই তখন আমার ক্যাথল্যাবের লিটন সিরাজ বলতো যে স্যার আমার লাভ কি, আপনি কোথা থেকে কী শিখে আসছেন, আমি তো জানি না স্যার, আমি তো বুঝতে পারছি না আপনি কী চাচ্ছেন। তো একটু ফ্লেভার হলেও আমার মনে হয় খুব জানা দরকার। Dr. Pradeep Kumar Kormakar and Dr. Tarek Ahmed Choudhury is requested to come on dais. Pradeep Kumar Kormakar and Tarek Ahmed Choudhury. Today my topics to cath-lab technician and nurse is the cath-lab basic and how to choose the angiographic view. Cath-lab basic এটা জানা দরকার, কারণ cath-lab basic না জানলে, আমি বাংলাতেই বলছি, cath-lab basic এটা জানতেই হবে। আমার প্রেজেন্টেশনের কন্টেন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যাবাউট ক্যাথল্যাব, ইন্ট্রোডাকশন অ্যাবাউট করোনারি আর্টারিজ অ্যান্ড ডিফারেন্ট এনজিওগ্রাফিক ভিউ, টিপস অ্যান্ড ট্রিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর দ্য নার্সেস অ্যান্ড টেকনিশিয়ান অ্যান্ড অলসো ফেলোজ অ্যান্ড আওয়ার রেসিডেন্টস মাস্ট প্রেজেন্ট হিয়ার টু লার্ন দিস সেশন. Every time I told my fellows that and also that cath-lab is definitely a battlefield, definitely a battlefield where the intervention cardiologist is the commander-in-chief and all the hardware are the arms and ammunition, যুদ্ধাস্ত্র, and successful depend করবে এনজিওগ্রাফিক স্ট্র্যাটেজি কত ভালো আমরা নিতে পারছি, কত ক্লিয়ার ভেসেলটা আমরা দেখতে পাচ্ছি। না হলে কিন্তু আমরা সবসময় মিস করব। আমরা কি অস্টিয়াম মিস করতে যাচ্ছি, আমরা কি স্টেন বুস ইউজ করছি। অতএব এনজিওগ্রাফিক ভিউয়ের কোনো বিকল্প নাই। ফার্স্ট করোনারি এনজিওগ্রাম ওয়াজ ইনভেন্টেড ইন 1958 and it was cine only, and Mason Sonis was invented this. আমরা মনে করতে পারি যে ক্যাথল্যাব খালি আমরাই ডিল করি। হঠাৎ করে একটা অন্য ক্যাথল্যাব শুনলেন, বললেন যে আমরা তো জানতাম যে ক্যাথল্যাব মানেই কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি। একটু জেনে নেন যে না, কার্ডিওভাস্কুলার ক্যাথল্যাব এটাও আবার অনেক রকম আছে। করোনারি, কনজেনিটাল হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, ইপি, ভাস্কুলার। Hybrid cath-lab আছে, which is content cardiac cath-lab and also cardiovascular OT, and also radio intervention. There is বিদেশে অনেক তারা কাজ করে থাকে রেডিওলজিস্টরা ক্যাথল্যাবের মাধ্যমে। নিউরো ইন্টারভেনশন তো আমাদের জানেন যে নিমসে আছে, তারা সেরিব্রাল আর্টারি ব্লিডিং বন্ধ করে, এম্বোলাইজেশন করে, অ্যানিউরিজম বন্ধ করে। অ্যান্ড আদার্স অর্থোপেডিক্স অলসো হ্যাভ ক্যাথল্যাব, তারা ইমিডিয়েট কোনো ফ্র্যাকচার হলে তারা সাথে সাথে করে। এবং হেপাটোলজিস্টরা এনি টিউমার ম্যালিগনেন্সি ইন দ্য লিভার, তারা ফিডিং আর্টারিটা বন্ধ করে দেয় কোয়েল করে। গ্যাস্ট্রো অ্যান্ড অনকোলজি সবাদের এই ক্যাথল্যাবগুলো কিন্তু এখন সবারই ইন্টারভেনশন বাড়ছে। এটা আমাদের একটা ক্যাথল্যাবের ছবি। ক্যাথল্যাবের কম্পোনেন্ট কী কী এটা জানা দরকার, যে একটা বড় মেশিন থাকে, এটাকে আমরা বলি
ফ্লুরোস্কোপিক মেশিন, উপরেরটা হচ্ছে আইআই বলে। আমি একদিন আমার এক টেকনিশিয়ানের জিজ্ঞাসা করলাম, আইআইয়ের তুমি যে বলছো আইআই গায়ে ঠেকে যাচ্ছে, আইআইয়ের এব্রিভিয়েশন কি? বলো যে তো শুনি না স্যার, সিনিয়ররা আইআই বলে, আমরা ইমেজ ইন্টেনজিফায়ার। আর নিচে আছে এক্সরে টিউব, এই হচ্ছে সিআর, এটা সিআর, এটা হচ্ছে পেশেন্ট টেবল, এটা পাওয়ার ইঞ্জেক্টর, এটা হচ্ছে ট্রলি, ইমার্জেন্সি ট্রলি, এগুলো অবশ্যই থাকতে হবে। ইন্টারন্যাশনাল ক্যাথল্যাবের কম্পোনেন্ট দেখেন কি, ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট থাকবে একজন, ফেলোস কার্ডিওলজিস্ট থাকবে এক অথবা দুইজন, স্কার্ব নার্স থাকবে, ড্রেস পরা ওয়াশ নেওয়া সিস্টার একজন থাকবে ট্রলিতে, যে সব জিনিসপত্র অপারেটরের হাতে দিবে। সার্কুলেটিং নার্স দ্বারা লিড অ্যাপ্রন পরা থাকবে কিন্তু ড্রেস পরা থাকবে না, গাউন পরা থাকবে না, তারা বিভিন্ন জায়গার থেকে জিনিসপত্র শর্ট বলে শেলফ থেকে তো দিবেই, অন্য শেলফ থেকেও আনতে পারে, তাদেরকে বলা হয় সার্কুলেটিং নার্স। রেডিওগ্রাফার থাকবে অনলি টু মুভ দ্য সিআর, আর কিচ্ছু না। আর দুইজন থাকবে ক্যাথল্যাব টেকনিশিয়ান, একজন হচ্ছে ডাটা এন্ট্রি করবে কন্ট্রোল রুমে, একজন ভিতরে, তাদের আন্ডারে ফ্লুরোস্কোপি মেশিন না, পাওয়ার ইঞ্জেক্টর, আইভাস, এফএফআর, রোটা, ওসিটি, এইগুলো হচ্ছে ক্যাথল্যাব টেকনিশিয়ান, কিন্তু মেশিনটা কিন্তু স্টিল রেডিওগ্রাফারের আন্ডারে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি জানেন। আমরা একটু দেখি যে ক্যাথল্যাব গুড ব্যাটেল ফিল্ড বানাতে হলে আমাদের কী করতে হবে। আমাদের ফার্স্ট ফ্লুরোস্কোপিক মেশিন বলেছে সিআর্ম, আইআই, এক্সরে লাগবে, ওয়েল ইকুইপ ইমার্জেন্সি ট্রলি লাগবেই, আপনারা দেখেছেন মিনিটের মধ্যে রুগী খারাপ হয়ে যায়। রেডিও প্রোটেকশন লিড সিস্টেম লাগবে এবং রেডিও প্রোটেকশন প্রোটোকল একটা মানতেই হবে, আমরা মানি কিনা চিন্তা করে দেখব। সাফিসিয়েন্ট হার্ডওয়্যার, অল লট অফ গাইড ওয়্যার, পাংচার নিডিল, ভাস্কুলার শীত থেকে শুরু করে গাইড ওয়্যার, ডায়াগনস্টিক গাইড ওয়্যার, পিটিসিএ গাইড ওয়্যার, গাইড ক্যাথেটার, অল ইনক্লুডিং অল থিংস ইন স্নেয়ার ডিভাইস থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল রুম এবং ওয়ার্ক স্টেশন থাকতে হবে যেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। গুড এয়ার কুলার সিস্টেম থাকতে হবে অ্যান্ড প্রপার স্টেরিলাইজেশন সিস্টেম থাকতে হবে অ্যান্ড করোনারি ইমেজিং সিস্টেম অ্যান্ড ডিভাইস, এটা আলাদা করে বলছি যেহেতু আমরা নতুন এইগুলোর সাথে আইভাস, এফএফআর, ওসিটি অ্যান্ড রোটা অ্যান্ড আইভিএল এর সাথে এক্সপোজ হচ্ছি, এগুলা অবশ্যই থাকতে হবে। আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, এনজিওগ্রাম কাকে বলে সবাই জানেন, কিন্তু এনজিওগ্রাম কাদের করা হয় একটু অ্যাট এ গ্লান্স আমাদের সিস্টার এবং এদের জানছি যে ইসকেমিক হার্ট ডিজিজ তো জানেনি করোনারি আর্টারি, কিন্তু তাছাড়াও জানতে হবে যে চেক এনজিওগ্রাম, ভালভুলার, কনজেনিটাল, পেরিফেরাল, এলেমিক জমা, এদেরও কিন্তু এনজিওগ্রাম করতে হতে পারে। কার্ডিয়াক ক্যাথ, রাইট হার্ট এএসডি, লেফট হার্ট ভিএসডি, টপ বোথ হার্ট অ্যান্ড আদার্স লাগতে পারে। অ্যান্ড ভাস্কুলার প্রসিজিওর অলসো, ককটেশন অফ দ্য আয়োটা, ইপি স্টাডিড অ্যান্ড ডিভাইস ইমপ্লান্টেশন, এগুলো আমাদের হয়ে থাকে অ্যান্ড ডিভাইস ক্লোজারও হয়ে থাকে। আমি ইন্ডিকেশন, কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন ইজ দেয়ার। প্রিপারেশন অফ দ্য প্যাশেন্ট আলাদা আছে, করোনারি আর্টারি দেখাই গেলাম। স্ট্যান্ডার্ড এনজিওগ্রাফিক ভিউ আপনারা জানেন। আরও এলও চেনার উপায় হচ্ছে যে গাইড ক্যাথেটার এবং স্পাইনের রাইটে যেটা থাকবে সেটা আরও, লেফটে যেটা থাকবে এলও। আর ক্রেনিয়াল কডাল, ইফ any view shows the diaphragm, it is definitely cranial. If not seen, see the diaphragm view, diaphragm দেখা না গেলে বুঝতে হবে যেটা কডাল ভিউ। আমি যাচ্ছি না, আমি যাচ্ছি ডাইরেক্ট লেফট করোনারি আর্টারি ভিউ। দিস ইজ দ্য আরও কডাল ভিউ অ্যান্ড ডেফিনেটলি আপনারা দেখবেন যে আরও কডাল ভিউ কত সুন্দর দেখা যায়। দিস ইজ দ্য লেফট করোনারি আর্টারির এলও কডাল ভিউ, পার্টগুলো দেখা যায় খুবই সুন্দর, যে প্রক্সিমাল, ডিস্টাল অ্যান্ড মিড এইভাবে দেখা যাচ্ছে। দেখেন এটা একটা ডাইরেক্ট একটা লাইভ ভিউ এলও কডালের। দেন পিএ কডাল বা এপি কডাল আমরা যেটা বলি, এটা দেখেন এই সেগমেন্টগুলো আরও স্পষ্ট করে দেখার জন্যে, এবং বোথ এলসিএক্স এলইডি দুইটার প্রক্সিমাল ভাগ দেখা যায়। এবং এটা হচ্ছে এলও ক্যানিয়াল, এটা দেখা যায়, এটা একটা লাইভ ভিউ দেখেন। আরও ক্যানিয়ালের একটা লাইভ ভিউ দেখেন, যে অল সেগমেন্ট দেখা যাচ্ছে। লেফট করোনারির এপি কডাল ভিউ খুব ভেরি ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে এটা এলসিএক্স খুব ভালো করে দেখার জন্যে। অ্যান্ড এইটা আমাদের খুব ল্যাটারাল ভিউ নেওয়া হয় না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, বোধ আর্টারির রিলেশন, ডায়ামিটার সব কিছু একবারে দেখা যায়, এটা আমরা কম নিয়ে থাকি। রাইট করোনারি আর্টারির ভিউ দেখেন, আরও আমরা নিয়ে থাকি, এটাতে অস্টিয়াম, মিড এবং ডিস্টাল পার্টের সেপ্টাল ব্রাঞ্চগুলা খুব সুন্দর দেখা যায়, সেপ্টাল ব্রাঞ্চগুলা দেখা যায়। এটা হচ্ছে যে আরও 30 ডিগ্রি, এটাতেও দেখা যায়। এবং এটা দেখেন এলো ক্রেনিয়াল আমরা সবসময় নিয়ে থাকি, এবং এটা ডিস্টাল পার্ট ডিভিশনগুলো খুব ভালো বোঝায়। একসাথে দেখেন এলো কডাল, আরও কডাল অ্যান্ড এপিক্রেনিয়াল ভিউ, সব অল পার্ট অফ দ্য আরসিএ ইজ এনাফ। এলো কডাল, আরও কডাল অ্যান্ড এপিক্রেনিয়াল ভিউ নিলে আমরা সব পেয়ে যাব। এনজিওগ্রাফিক ইন্টারপ্রিটেশন আমরা সবাই জানি, এবং ক্লাসিফিকেশন আমাদের আমার মনে হয় এত ডিটেল জানা দরকার নাই,
টিমি ফ্লো জানতেই হবে ফেলোদের, এবং মায়োকার্ডিয়াল ব্লাড যেটা শুধু টিমি ফ্লো দেখলে হবে না, টিমি ফ্লো ফর এপিকার্ডিয়াল ভেসেল, কিন্তু মায়োকার্ডিয়ামে ব্লাড যাচ্ছে কিনা এটা দেখতে হবে। আমি একটু র্যাপ আপ করে যাচ্ছি যে কয় ধরনের অরিজিন হয়, এটা কিন্তু অবশ্যই যে জানতে হবে। আরসি এর অরিজিন শেপার্ড কুক হতে পারে, হরাইজন্টাল হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে। এটা আমি কনক্লুড করতে যাচ্ছি। এইটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অফ করোনারি এনজিওগ্রাম। এটা বলে আমার লাস্ট স্লাইড, যে টু অ্যাসেস দ্য গ্লোবাল অ্যাসেসমেন্ট ভিউ, স্টিপ এপি, টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ দ্য অস্টিওপ্রক্সিমাল লেফটম্যান, রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এলএডি এলসেক্স, এটা কি এলসেক্স উপরে আছে, আমি কি রুগীকে শ্বাস নিতে বলবো না। ওভারঅল অ্যাসেসমেন্ট, খুব বড় কোনো ধরনের লেশন আছে কিনা, ইগল আই অবজারভেশন অন দ্য হেমোডাইনামিক সিস্টেম, টিপস অফ দ্য ক্যাথেটার অ্যান্ড টিপ অফ দ্য গাইড ওয়ার। মনে রাখতে হবে যে টিপ অলওয়েজ ডেঞ্জারাস, গাইড ক্যাথেটারের টিপ, গাইড ওয়ারের টিপ, এবং কেয়ারফুল অবজারভেশন অফ দ্য প্রেশার ড্যাম্পিং অর ভেন্টিকুলারাইজেশন, কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পিড অফ দ্য ডাই ইঞ্জেকশন, খুব জোরে দিলে ডিসেকশন হয়ে যেতে পারে, অ্যান্ড পাওয়ার ইঞ্জেক্টর খেয়াল দিলে সেটাও খেয়াল রাখতে হবে। আন্ডার ফ্লোরো অফ ডাই মে বি আন্ডার এস্টিমেট হতে পারে, পার্টিকুলারলি রেডিয়াল রুটে আমরা প্রায় আন্ডার এস্টিমেট অফ দ্য লেশন পাই। হাই স্পিডে ডাই দিলে ডিসেকশন, স্পাজম, অ্যারিথমিয়া হতে পারে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ জেন্টাল ম্যানিপুলেশন অফ দ্য গাইড catheter, diagnostic catheter, guide wire, and to avoid aortosteal dissection, perforation and spasm like severe complication. And radiation protection is last but not least always neglected, and so be care about radiation protection. গুড এনজিওগ্রাফিক ভিউ কাকে বলে এগুলো আমরা জানবো। মিস লেশন, দেখেন একটা লেশন মনেই হচ্ছে না, শুধু যদি অর্থোগোনাল ভিউ না নেন এই লেশনটা নেয় মিস হয়ে যাবে। এটাকে বলা হয় মিস লেশন, অ্যাঙ্গেল চেঞ্জ করে এক্সেন্ট্রিক লেশন, একবারে মিনিমাম মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছে না কোনো লেশনই নাই। ডমিনেন্সে আমরা ঠিক করি 8% লেফট ডমিনেন্ট, 85% রাইট ডমিনেন্ট অ্যান্ড 8% কোডোমিনেন্ট। টর্সুয়াসিটি কাকে বলে একটু দেখেন, মাইল্ড, মডারেট, সিভিয়ার। অ্যানিউরিজম কাকে বলে একটু এনজিওগ্রাফিক ভিউ দেখে রাখেন। ইকটেশিয়া কাকে বলে একটু দেখে রাখেন। অ্যান্ড এক্সেন্ট্রিক লেশন কাকে বলে একটু দেখে রাখেন। অ্যান্ড এনজিওগ্রাফিক মেন গোল্ড স্ট্যান্ডার্ড কেন, যে আমরা এই সব পয়েন্টগুলো দেখতে পাই যেন গোল্ড স্ট্যান্ডার্ড, বাট সাম লিমিটেশন ইজ অলসো দেয়ার। কী থম্বাস আমরা ভালো বুঝতে পারি না, এক্সটেন্ট অফ ক্যালসিয়াম ভালো বুঝতে পারি না, সিভিয়ারিটি অফ দ্য ইন্টারমিডিয়েট লেশন ইজ ডিভাইডেবল, আনস্টেবল ভালনারেবল প্লাগ আমরা আইভাস ছাড়া বুঝতে পারি না, বাইফার্কেশন লেশন অ্যাঙ্গেল ক্লিয়ার না করতে পারলে আমরা বুঝতে পারি না অস্টিয়াল লেশন কেমন আছে। ক্যান নট প্রোভাইড ফাংশনাল ডাটা, ফাংশনাল কোনো ডাটা দেয় না যে এই ব্লকটা কতটুকু স্কেমিয়া তৈরি করছে। দিস ইজ দ্য স্টেনোসিস and this is my take home message. Cath-lab battlefield বলে আসছি, appropriate instrument and personnel prime for proper cath-lab activities. Coronary angiogram remain the gold standard for detecting the coronary anatomy. Good CAG view plays the key role to appropriate decision of intervention, device selection, predict the outcome and also complication. Be gentle manipulation of any hardware to prevent undue complication. To learn, experience and perseverance as soon as possible to detect complication in time and its management. Thank you all for patient sharing. Thank you, Professor Amal Choudhury, for your nice and elaborate deliberation. Now, I would like to request our next speaker, Dr. Nur Alam, Associate Professor, NICVD, to present his topic, Patient Preparation for Intervention. Thank you, Dr. Delara. Respected chairpersons, honorable discussants and dear audience, good evening. আসলে আমার যে টপিকসটা যে একটা পেশেন্টকে কীভাবে আমরা এনজিওগ্রামের জন্য রেডি করব, বেসিক্যালি ক্যাথল্যাব সিস্টাররা তো রেডি অবস্থায় পায়, হ্যাঁ, তো সে ক্যাথল্যাবে কী কী করণীয় আছে সে বিষয়টাও আসবে। তো একটা পেশেন্ট যখন শুরুতে ভর্তি হয় বা ভর্তি হওয়ার আগে আমরা যখন এনজিওগ্রামের কথা বলি, কিভাবে বলি সে বিষয়ে আমি একটু বলবো। তাহলে যে কোনো কাজের আগে একটা পেশেন্টকে আমি এনজিওগ্রাম করব, তাকে এনজিওগ্রামের কথা বলবো, সব কিছু আমরা প্ল্যানিং লাগবে। আমি একটা প্রথম পেশেন্ট যখন আসে প্রথমে দেখব তার এনজিওগ্রামে ইন্ডিকেশন রয়েছে কিনা, সুনির্দিষ্ট ইন্ডিকেশন, তার এনজিওগ্রামটা লাগবে কিনা, প্রয়োজন কিনা। আমরা শুধু তো এনজিওগ্রাম করাবো না, রোগীকে খরচ করাবো না, বা আমার তো প্রয়োজন আছে কিনা, ইন্ডিকেশন আছে কিনা সেটা আমরা দেখব। সেটার জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী আচ্ছা এনজিওগ্রাম লাগবে, তাহলে কীভাবে কবে আমরা করব সেভাবে একটা প্ল্যান করব। তারপর সেই অনুযায়ী রোগীকে প্রিপেয়ার করতে হবে, তারপর আমি এনজিওগ্রাম করব। সেই জন্য বলে 3P, যে কোনো কাজের জন্য 3P, প্ল্যান, প্রিপেয়ার অ্যান্ড পারফর্ম।
First, greet the patient and greet the patient, that indicates your confidence. একটা রুগীকে আমরা যেমন রাউন্ডে যাই যদি বলি এই আপনার এনজিওগ্রাম লাগবে, এই রেডি করো এনজিওগ্রাম, এইভাবে কিন্তু পেশেন্ট হাঁ করে তাকায় থাকবে। যেমন আমার এক্সপিরিয়েন্স, এনজিওগ্রাম করার জন্য বলছি 4 দিন ধরে তাকে মোটিভেশন করা হচ্ছে। যেদিন প্রিক্যাথ অর্ডার দিতে গেছি আমি নিজে গেলাম, প্রিক্যাথ অর্ডার ড্রাগ লিস্ট ধরায় দেওয়া হয়েছে, বলছে যে এনজিওগ্রাম লাগে। রুগী আমাকে জিজ্ঞেস করে এনজিওগ্রাম কি, 4 দিন ধরে কিন্তু তাকে বলা হচ্ছে। সুতরাং হুট করে প্রথমে গ্রিট করতে হবে তাকে, আচ্ছা কেমন আছেন আপনি, ভালো আছেন, কেমন শরীর কেমন, আচ্ছা আপনার তো একটা পরীক্ষা লাগবে। তো এইভাবে তাকে গ্রিট করে তাকে আস্থায় নিতে হবে, তারপর তাকে এনজিওগ্রামের কথাটা বলতে হবে। কীভাবে আপনি এনজিওগ্রামের কথাটা বলবেন? বলা হয়েছে যে পেশেন্ট আর ইউজুয়ালি আনইজি হোয়েন ইউ ব্রেক দ্য নিউজ টু ডু কার্ডিয়াক ক্যাথেটেশন। যখনই আপনি কার্ডিয়াক ক্যাথেটেশন এনজিওগ্রামের কথা বলবেন, পেশেন্ট হাঁ করে থাকবে যে এনজিওগ্রাম কি, পরীক্ষা কোথায় হবে, কী ব্যাপার। সো বি শিওর ইউ হ্যাভ এ স্ট্রং ইন্ডিকেশন ফর ডুইং সো উইথ ডকুমেন্ট এভিডেন্স। হ্যাঁ, আপনার ইটিটি পজিটিভ, অথবা আপনার এমআই হয়েছে, এমআই হওয়ার পরে বুকে ব্যথা হচ্ছে, অথবা আপনার কোনোভাবে ইস্কেমিয়ার এভিডেন্স আছে, ইকোতে সমস্যা আছে, ইন্ডিকেশন আপনার আছে, সেটা শিওর হইতে হবে। তারপর তাকে বলতে হবে যে হ্যাঁ আপনার এনজিওগ্রাম লাগবে। অ্যান্ড এক্সপ্লেইন দ্য রেশনালি টু পেশেন্ট অ্যান্ড অ্যাটেন্ডি। শুধু রুগীকে না, রুগীর সাথে লোকজনকে বলতে হবে যে কেন আপনার এনজিওগ্রামটা দরকার। এখন যদি আপনি এনজিওগ্রামটা না করেন আপনার এই সমস্যা হতে পারে। সো তারপর যখন বলা হলো, তারপর ক্লারিফাই দ্য প্রসিডিউর বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার। যেমন রুগীরা জিজ্ঞেস করে এনজিওগ্রাম কি ঝুঁকিপূর্ণ কি না। তা অমল স্যার শিখাইছিল যে তেমন মশা কামড়ায় না, মানে কি একটু একটু কামড়ায়, তো তেমন ঝুঁকিপূর্ণ না, মানে কিছুটা ঝুঁকি আছে। আমরা আমাদের রেফারেন্স দিতে পারি 0.03% মর্টালিটি রেট, মানে 1000 জনে 3 জন এনজিওগ্রাম করতে গিয়ে মারা যেতে পারে। তো স্ট্যান্ডার্ড সেন্টারে সেরকম বলতে পারি যে তেমন ঝুঁকিপূর্ণ না, 1000 জনের জন্য কালে ভদ্রে একজন মারা যেতে পারে, 3 জন মারা যেতে পারে। সো সেরকম আর কি। সো আমরা কী বলবো, প্রবাবল ডেট অ্যান্ড টাইম আমরা বলবো যে আপনার অমুক দিনে আপনার এনজিওগ্রামটা হবে, কতক্ষণ ধরে লাগে প্রসিডিউরটা, কীভাবে ভর্তি হবেন, কী পরিমাণ খরচ হবে, তার আগের দিন কি করতে হবে, আমরা একটা এনজিওলাইটিক, অ্যানাস্থেসিয়া, অ্যানালজেসিক এগুলো দিব। তারপরে আমাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে, তারপরে আমরা ওখানে যে একটা এক্স রে পড়বে এটা কিন্তু জানাইতে হবে, যে এনজিওগ্রামে আপনার কিন্তু এটা এক্স রে, এটা কিন্তু জানাইতে হবে। নাহলে কিন্তু এটা যদি আমরা না জানাই তাহলে কিন্তু এটা ঠিক হবে না, যে তার এক্স রে রেডিয়েশন তাকে পড়বে, এটা তাকে জানাইতে হবে। কয়দিন থাকতে হবে আপনার এনজিওগ্রামের, আমরা রেডিয়াল বলি, আপনি দিনে দিনে রাত্রে ইচ্ছা করলে চলে যেতে পারবেন, ফিউমারাল হলে আপনাকে একদিন থাকতে হবে, সেগুলো বলতে হবে। এবং এরপরে কি কি জটিলতা হতে পারে তাকে ডিসকাস করতে হবে। আমরা সাধারণত এনজিওগ্রামের যখন সিদ্ধান্ত হলো আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আমরা তার ভাইটাল সাইন্স, পালস, ব্লাড প্রেশার দেখব, হার্ট লাং দেখব, এবং ভাইটাল প্যারামিটার্সগুলো আগে দেখতাম যে প্রথম দিকে দেখতাম যে সিস্টাররা যখন এনজিওগ্রামের রুগী ভর্তি হইতো রেডিয়াল, ফিমোরাল, পপলিটিয়াল পালসগুলো পালপেট করে সেখানে মার্কার দিয়ে দাগ দিয়ে রাখতো পালস পয়েন্টগুলো সুবিধার জন্য। এখন আর দেখি না, ব্যস্ততার জন্য হয়তো। কী কী টেস্ট ইনভেস্টিগেশন করি আমরা সবাই জানেন, আমরা সিবিসি, ইএসআর, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, কোগুলেশন প্রোফাইল, বিটিসিটি কিন্তু একসময় করা হয়তো, এখন কিন্তু করা উচিত। আমার এক রুগী পিটিএমসি করার পর ব্লিডিং বন্ধ হয় না, 10 ঘন্টা তাকে চেপে ধরে রাখা লাগছে। বিটিসিটিটাকে দেখে নেওয়া উচিত, এখন অনেক সময় দেখা হয় না। ইসিজি, ইকো, আর আমরা ভাইরাল স্ক্রিনিং করি, আমরা ভিডিআরএল করি, ব্লাড গ্রুপিং করি। কনসেন্ট নিতে হবে, প্রপার কনসেন্ট, তাকে বলতে হবে যে আপনার এই প্রসিডিউর তেমন ঝুঁকিপূর্ণ নয় বলে কনসেন্ট, বাংলায় বলে তাকে কনসেন্ট নিতে হবে। ফাস্টিং লাগবে কি না, লাগবে না। যতগুলো পেপার বের হয়েছে, আর্টিকেলগুলো বের হয়েছে, বলছে যে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পার্মানেন্ট পেসমেকার এগুলোর জন্য 12 আওয়ার্স ফাস্টিং দরকার নেই, 3-4 ঘন্টার ফাস্টিং হলে হয়। আমরা যেমন রুগীকে বলি সকাল 7টায় নাস্তা করে নেবেন, নাস্তা করে ওষুধগুলো খেয়ে নেবেন। সাধারণত এই ধরনের প্রসিডিউরে ফাস্টিংয়ের দরকার নেই, মানে 12 আওয়ার্স ফাস্টিং দরকার নেই, সকালে খাবার খাইলেই হবে। আগের দিন আমরা কি করব, শেপ ক্লিন, আমরা জানি শেপ ক্লিন একটা টোটাল বাথ, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। ফিমেল পেশেন্ট, মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি স্ট্যাটাস এগুলো আমাদের খেয়াল করতে হবে। বিফোর সেন্ডিং ক্যাথ-ল্যাব এগুলো একটা চেকলিস্ট আমাদের থাকলে ভালো হয়। তার আইভি অ্যাক্সেস আছে কি না, টেস্টগুলো ঠিকমতো আছে কি না আমরা দেখতে হবে। তারপরে আমরা তার যদি কোনো ডেঞ্চার লাগানো থাকে, কৃত্রিম দাঁত লাগানো থাকে, সেগুলো খুলতে হবে। হাতের আংটি, সিস্টাররা যেমন আংটি, ঘড়ি এগুলো থাকলে খুলে রাখে, চেন থাকলে খুলে রাখে, তো এগুলো আমাদের খেয়াল করতে হবে। ইনসাইড দ্য ক্যাথ-ল্যাব আমাদের সবসময়
এমার্জেন্সি ট্রলি রেডি রাখতে হবে, আমার সব জিনিসগুলো ঠিকমতো আছে কিনা, ইনস্ট্রুমেন্টগুলো ফ্লাশ দেওয়া হয়েছে কিনা, নতুন হোক পুরনো হোক ফ্লাশ দিতে হবে, ডিফিলিটার ঠিক আছে কিনা, এগুলো আমাদের চেক করতে হবে। রুগীরা সাধারণত ক্যাথল্যাবের টেবিলে ওঠার আগে ভয়েড করে প্রস্রাব করে আসলে ভালো হয়, এমটি ব্লাডার থাকলে ভালো হয়। এবং যাদের একেআই, যাদের কিডনি প্রবলেম থাকে তাদেরকে মুখে বেশি করে পানি খাওয়াইতে হবে। দেখি যে সকালে আসছে পেশেন্ট, না খেয়ে আসে, 2টার সময় টেবিলে উঠবো, ইন বিটুইন কিছুই খায় না, ফলে ডিহাইড্রেশন হয়ে কিডনি ইনজুরি হতে পারে, তাদের কিছু মাঝখানে পানি টানি বিস্কিট খাইতে বলা যেতে পারে। সো দিস ইজ অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Dr. Nuralam sir, for your nice tips and tricks for preparation of intervention. Now, I would like to request our next speaker, Dr. Shafiq Shariar. He is the Registrar of Cardiology, NICBD, to present his topics, access site management, radial versus femoral. Assalamu alaikum and very good evening, respected chairperson, panel of expert and learned audience এবং আমাদের সামনে বসা আমাদের টেকনিশিয়ান এবং নার্সেস বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকে টপিক হচ্ছে এক্সেস সাইট কেয়ার, ফিমোরাল অ্যান্ড ভার্সাস রেডিয়াল রুট। আমি যেহেতু টাইম কনস্ট্যান্ট, আমি খুব শর্ট বলতে যাচ্ছি যে আমরা দুইটা রুটে সাধারণত কমন যে অ্যাক্সেস রুট, আমরা ফিমোরাল রুট এবং রেডিয়াল রুটে আমরা সব ধরনের ইন্টারভেনশন করে থাকি এবং অ্যাক্সেস ইজ দ্য গেটওয়ে অফ অল টাইপ অফ ইন্টারভেনশন। আমরা যদি অ্যাক্সেস না করতে পারি তাহলে আমাদের যত করোনারি ইন্টারভেনশন বলেন, স্ট্রাকচারাল ইন্টারভেনশন বলেন, কার্ডিয়াক ক্যাথেটেশন বলেন, কিছু আমরা করতে পারবো না। তো এই জন্য পেশেন্টের অ্যাক্সেসের আগে আমরা কি পেশেন্টকে কেয়ার নিব, আমাদের নুরালাম স্যার বলে গেল যে আমরা এনজিওগ্রামের আগে আমরা কিভাবে পেশেন্টের কেয়ার নেওয়া, পেশেন্টের ক্ষেত্রে তার রিস্ক বেনিফিট জানিয়ে নেওয়া, এই জিনিসগুলোকে করতে হবে। তো আমরা ইনিশিয়ালি ফিমোরাল রুটেই ছিলাম, ট্র্যাডিশনাল রুট। পরবর্তীতে উইথ দ্য টাইমিং আমরা রেডিয়াল রুট অ্যাডাপ্ট করেছি এবং রেডিয়াল রুটে দেখা যাচ্ছে ফিমোরাল রুটে যেসব কমপ্লিকেশন ছিল সেই কমপ্লিকেশনগুলো আস্তে আস্তে কমে গেল অনেক। যেমন হেমাটোমা, তারপর ফিমোরাল রুটে কিছু কমপ্লিকেশন আছে, যেমন যেটা হচ্ছে সিউডোঅ্যানুরিজম, তারপরে রেট্রোপেরিটোনিয়াল হেমাটোমা, এই জিনিসগুলো রেডিয়াল রুটে কখনোই হয় না। তো রেডিয়াল রুটে দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি সেফ। তো কী রুট, এইটাই রেডিয়াল এবং ফিমোরাল রুট, এবং এই ক্ষেত্রে আমরা ডায়ামিটার, রেডিয়াল রুটে ডায়ামিটার 2 to 3 মিলিমিটার, ফিমোরাল রুট 3 to 4 টাইমস গ্রেটার। এবং ফিমোরাল রুটের আমরা অ্যানাটমি, এটা আমরা প্রথমে দেখে নিব যে ফিমোরাল রুটে যখন আমরা অ্যাক্সেস করব তো কী রুট আছে। রুটের ভিতরে আমরা ডিফারেন্ট টাইপ অফ আর্টারিয়াল এবং ভেনাস রুট আমি অলরেডি মেনশন করছি, এর মধ্যে ফিমোরাল এবং রেডিয়াল রুট। আমরা রেডিয়াল রুটেই ইউজুয়ালি সবগুলো এখন পারফর্ম করতেছি। এবং ফিমোরাল আর্টারিয়াল অ্যাক্সেসের আগে এটা আমরা কমনলি অল টাইপ অফ এনজিওগ্রাম ইন্টারভেনশন করে থাকি। ফিমোরাল আর্টারিটা সাইট, অ্যানাটমিক্যাল সাইটটা ইনগুইনাল লিগামেন্টের 2 সেন্টিমিটার নিচে, ওখানে আমরা পাংচার করে থাকি। এবং পেশেন্ট প্রিপারেশন, পেশেন্ট প্রিপারেশনটা এটা নার্স এবং সিস্টার এবং টেকনিশিয়ান যারা তারা এটা করে থাকেন। সুতরাং পেশেন্ট প্রিপারেশন কোন জায়গাটায় আমরা ড্র্যাপিং দিব, কতটুকু ওয়াশ দিব, আমলিকাস থেকে ফিমোরাল রুট যদি হয় সেখানে আমলিকাস থেকে আমরা মিড থাই পর্যন্ত সেখানে ভালোভাবে ড্র্যাপিং, টিংচার আয়োডিন দিয়ে ওয়াশ দিয়ে আমরা ওখানে পেশেন্টকে এক্সপোজ করে এবং ভালোভাবে ড্র্যাপিং করে আমরা প্রসিডিউরের জন্য প্রসিড করব। এর একটা ছবিতে দেখা যাচ্ছে যে আমরা কীভাবে একটা ইনগুইনাল লিগামেন্টের অ্যানাটমিক্যাল সাইট অনুযায়ী ওখানে আমরা ফিমোরাল আর্টারিয়াল পাংচারে যাচ্ছি। এবং অলওয়েজ সাধারণত দেখা যায় যে টার্গেট ফর দ্য ফিমোরাল পাংচার হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য কমন ফিমোরাল আর্টারি, এবং এটা হেড অফ দ্য ফিমার মিড পয়েন্ট পর্যন্ত থাকে। সেই জন্য আমরা ইউজুয়ালি বেটার ফ্লোস্কোপিতে হেডটা দেখে নেওয়া। দেন আমরা পাংচার টেকনিক আমরা জানি, আমরা কি করি, একটা ভেনফ্লোন একটা নেই, আমরা ফিমোরাল আর্টারিকে লোকেট করে প্যালপেট করে সেই অনুযায়ী আমরা পাংচারে যাই, এবং দেন একটা শর্ট যে গাইডওয়ার, এবং এটার উপর থেকে আমরা তখন ভাস্কুলার এক্সেস শিট 6 ফ্রেন্স আর 7 ফ্রেন্স শিট আমরা ইন্ট্রোডিউস করি। এটা টোটাল ফিমোরাল আর্টারি পাংচারের একটা প্রসিডিওর দেখানো হচ্ছে। এবং শিট রিমুভাল অ্যান্ড আফটার দ্য প্রসিডিওর, সেটা অ্যানজিওগ্রাম হতে পারে, অ্যানজিওপ্লাস্টি হতে পারে, যে প্রসিডিওর আমরা করি না, কারণ ক্যাথেটারাইজেশনের পরে পেশেন্ট যখন স্টেবল হবে এবং অন টেবিলেই সাধারণত ফিমোরাল শিটটা রিমুভ করা হয়। এবং পুলিং দ্য শিট ফর প্রিপেয়ার দ্য এরিয়া, ক্লিয়ার অ্যাওয়ে ইকুইপমেন্ট অ্যান্ড সিরিঞ্জ অ্যান্ড টিউবিং। কনসিডার হোয়েদার দ্য পেশেন্ট মে নিড মোর অ্যানালজেসিয়া, সবসময় অ্যানালজেসিয়া দিয়ে নিতে হবে। পেশেন্ট কখন পেইন ফিল করে, ডিউরিং পাংচারের সময় পেইন ফিল করতে পারে, সিট ইনসারশনের সময় পেইন ফিল করতে পারবে, এবং আমরা যখন হেমোস্টাসিস করবো তখনও পেইন ফিল করবো। এই জন্য অ্যানালজেসিয়া ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট। এবং আমরা এসিটি দেখবো, এসিটি যখন 150 অ্যাবভ থাকবে
তখন আমরা শীত রিমুভ করে ফেলবো ফিমোরাল। এবং শীত রিমুভ করার সময় আমরা ওইখানে ফার্ম 3 ফিঙ্গার দিয়ে ফার্ম প্রেশার দিব। ইউজুয়ালি সাধারণত প্রথম 5 মিনিটস পর্যন্ত প্রেশার দেওয়া হয় 75% পর্যন্ত, তারপরে 5 মিনিট 50% প্রেশার, নেক্সট 5 মিনিটসে 25% প্রেশার। এভাবে দিয়ে গ্র্যাজুয়ালি আমরা যখন দেখবো যে তার ব্লিডিং হচ্ছে না, তখন আমরা ওইখানে আমরা ইউজুয়ালি ম্যানুয়াল কম্প্রেশন, যে আমরা একটা গজ ফিল ওর উপরে আমরা ব্যান্ডেজ দিয়ে দিই। এটা ছাড়াও আমরা বিভিন্ন অন্যান্য ডিভাইস আছে যেগুলোর মাধ্যমেও আমরা দিতে পারি। সো হেমাটোমা মনিটরিংটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কেননা পেশেন্টের ক্ষেত্রে ফিমোরাল রুটে হেমাটোমা কমনলি হয়ে থাকে। সুতরাং ওবেস পেশেন্ট, যদি হাইপারটেনশন থাকে, এল্ডারলি পেশেন্ট, ওমেন, অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি থাকে, এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে দেখে তারপরে মনিটরিং করতে হবে। এবং ভাস্কুলার ক্লোজার কিছু ডিভাইস আছে যেগুলো ইউজ করা হচ্ছে, এর মধ্যে এনজিও সিল, সেনজুসের আর প্রি ক্লোজ অ্যাবোট ভাস্কুলার, এগুলো ইউজ করা হয়, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ভাস্কুলার ক্লোজার ডিভাইস। এটাতে সময় কম লাগতেছে এবং এক্ষেত্রে ম্যানুয়াল কম্প্রেশনের প্রয়োজন হচ্ছে না। রেডিয়াল রুটে দেখা যাচ্ছে সিগনিফিক্যান্টলি লোয়ার ভাস্কুলার কম্প্রেশন, ব্লাড লসটা কম হচ্ছে, আর্লি অ্যাম্বুলেশন আর আর্লি ডিসচার্জ করতে পারি, এবং ডিস্টিংলি বেটার কোয়ালিটি অফ লাইফ, কস্ট ইফেক্টিভ, এবং ডে টু ডে কেয়ার অঞ্জিওগ্রাম অ্যান্ড অ্যাঞ্জিওপ্লাস্টি পসিবল। এবং এই ক্ষেত্রে পাংচারের আগে পেশেন্টকে আমরা ইউজুয়ালি দেখে নেই যে পালস প্যালপেবল কিনা। আগে অ্যালেন্স টেস্ট এবং বারবো টেস্ট এগুলো করা হতো। এখন আসলে যদি পালস শুধু রেডিয়াল পালস প্যালপেবল থাকে তাইলে আমরা করি, এটা এখন এই টেস্টগুলোর অত বেশি ইম্পর্টেন্স নাই। ক্যাথল্যাব প্রিপারেশন আমি অলরেডি বলছি, যদি রেডিয়াল রুট হয় তাহলে আমরা হ্যান্ড রেস্ট দিব, হ্যান্ডটা এক্সটেন্ডেড অবস্থা থাকবে এবং শেপ ক্লিন করে নিতে হবে। এবং ক্যাথল্যাবে এইভাবে হ্যান্ডের পজিশনটা থাকবে, এই যে এক্সটেন্ডেড থাম, এবং আমরা এটা যদি আমরা ডরসাম রেডিয়াল মানে কনভেনশন রেডিয়ালে পাংচার করি তখন এই মেথডে যাব। এই যে ক্যাথল্যাব প্রিপারেশন আফটার ড্র্যাপিং, এবং ইকুইপমেন্ট আমরা সাধারণত টেরিমো নিডেলে ইউজ করা হয়, এবং ভেসোফিক্স 20G যে ক্যানোলা, প্লাস্টিক ক্যানোলা, এটা দিয়ে আমরা পাংচার করে থাকি। আর্টারিয়াল পাংচার টেকনিক এখানে দেখানো হচ্ছে। এসপাজমোলারিকে ইউজ করি, আমরা এখানে ভেরাপামিল এবং নাইট্রোগ্লিসারিন এটা একটা ককটেল ইউজ করি। ডিজিটাল রেডিয়াল রুট এটা অ্যানাদার নিউয়ার রুট, যেখানে আমরা এখন স্ন্যাপ বক্স রুটে করে থাকি, এবং স্ন্যাপ বক্স রুটেও দেখা যায় রেডিয়ালের অক্লুশন রেটটা কম থাকে এবং পেশেন্টের হাতও অ্যাম্বুলেন্স থাকে। এখানে পাংচার টেকনিকটা দেখানো হচ্ছে ডিজিটাল রেডিয়ালের ক্ষেত্রেও আমরা ওই প্লাস্টিক ক্যানুলা ডিভাইসটা ইউজ করে থাকি, এবং 5 ফ্রেন্স আর 6 ফ্রেন্স এক্সেস শিটটা ইউজ করি। ডিজিটাল রেডিয়াল কিছুই না, রেডিয়াল আর্টারিটাই ডিজিটালি যে স্ন্যাপ বক্স থেকে যেখান থেকে ক্রস করে ওইখানে আমরা পাংচারটা করে থাকি। এই যে পাংচারের পরে এক্সেস শিটটা আমরা স্ন্যাপ বক্সে ইনসারশন করছি। ডিজিটাল রেডিয়াল ক্ষেত্রেও আমরা এই কনভেনশনাল যে ব্যান্ডেজ, সেই ব্যান্ডেজ ইউজ করি। এখানে একটা গজ দিয়ে জাস্ট 2 to 3 মিনিট একটা থাম দিয়ে প্রেশার দিয়ে রাখলেই হেমোস্ট্যাসিসটা হয়ে যায়। এবং কিছু নিউম্যাটিক ডিজিটাল রেডিয়াল কম্প্রেশন ডিভাইসও ইউজ হয়, যেটা আমাদের দেশে অ্যাভেলেবল না, এটা দিয়েও বাইরের কান্ট্রিতে করা হচ্ছে হেমোস্ট্যাসিসটা। আর কনভেনশন ক্ষেত্রে রেডিয়াল ব্যান্ড অথবা এই রেডিয়াল ব্যান্ডও ইউজ করা হয়, অথবা আমরা কনভেনশনাল ব্যান্ডেজও ইউজ করে থাকি। তো আর এই ক্ষেত্রে আমাদের রেডিয়াল এবং ফিমোরাল দুই দিকে অনেক কমপ্লিকেশন হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে পোস্ট প্রসিডিউরাল যে কেয়ারটা ভালোভাবে হেমোস্ট্যাসিস করাটা, এটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। সুতরাং মাই টেক হোম মেসেজ, দ্য অ্যাক্সেস ইজ দ্য মেইন গেটওয়ে অফ এনি টাইপ অফ ইন্টারভেনশন, এবং উই হ্যাভ টু give good care for the radial or femoral or whatever the route. We should good care of the patient so that the patient become uneventful discharge. Thank you for your patient hearing. Thank you, Dr. Shafiq Shariar, for your nice presentation. Now, I would like to request our next speaker, Dr. Tariq Ahmed Choudhury, to give his presentation about role and dose of anticoagulant, antiplatelet, pre, par, and post procedure. The personnel of Cath-lab personnel of different institutes, including our nurses, lab technicians, and radiographers. Welcome you all to these topics. আমি আসলে একটু সরি বলছি, আমরা যেভাবে প্রস্তুতিটা নিচ্ছিলাম আসলে বুঝতে অসুবিধা হচ্ছিল যে কোন লেভেলে এটা একটু বলবো, সো আমি একটু সংক্ষেপেই বলবো এখন থেকে। আমার টপিকসটা ছিল আসলে রোল অ্যান্ড ডোজ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্ড অ্যান্টিপ্লেটলেট অ্যান্ড প্রি, পার অ্যান্ড পোস্ট প্রসিডিউর। আমরা যে প্রসিডিউরগুলো করি মূলত যে আমরা পিসিআইগুলো করি, সেখানে আগে এবং প্রসিডিউরের সময় এবং পরে আমরা যে অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি সেটা নিয়ে আমি কথা বলবো।
আমরা জানি যে আমরা যখন কোনো প্রসিজিওর করি আমরা কিন্তু আসলে রক্তনালীর মধ্যে ইনজুরি সৃষ্টি করি। আমরা যখন একটা বেলুন ফুলাই বা একটা স্ট্যান্ড দিই, আমরা যে ভিতরের লেয়ারটা থেকে আমরা কিন্তু সেখানে একটা ইনজুরি সৃষ্টি করি, এবং এই ইনজুরির কারণে কিন্তু আমরা দুটো জিনিস ইনভাইট করি, যে ওই রক্তনালী বন্ধ হওয়ার জন্য যেগুলো লাগে, প্লেটলেট বলি রক্তের মধ্যে যেটা থাকে প্লেটলেট, এবং কিছু ক্লটিং কোয়াগুলেশন ফ্যাক্টরস, এগুলো অ্যাক্টিভেটেড হয়ে ওটা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আমরা সেই সম্ভাবনাটাকে মানে কমানোর জন্যই কিছু ওষুধ ইউজ করি, সেগুলোকে আমাদের অ্যান্টিপ্লেটলেট যেটা আমরা ইউজ করি, আর কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা একটু বলেছি আমার দুই ধরনের ড্রাগস আছে, অ্যান্টিপ্লেটলেটস আর অ্যান্টিকোয়াগুলেন্টস। অ্যান্টিপ্লেটলেটস ড্রাগস অনেক ধরনের আছে, কিন্তু আমরা খুব কমনলি আমরা আমাদের হসপিটালে এবং সবসময় যেটা ইউজ করি, সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের অ্যাসপিরিন। এরপরে আমরা যেটা আরেকটা কমনলি ইউজ করি সেটা হলো প্রাসুগ্রেল, ক্লোপিডোগ্রেল, নেক্সট ইজ ক্লোপিডোগ্রেল, এরপরে প্রাসুগ্রেল, আর একেবারে নতুন যেটা আসছে টিকাগিলর আমরা ইউজ করি। আমরা কখন কোনটা ইউজ করি সেটা আমরা যখন আমাদের হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়, আমরা যখন অ্যানজিওগ্রামের জন্য প্রস্তুতি নেই, আমাদের একটা প্রিক্যাথ অর্ডার দেওয়া থাকে। আমাদের যে নার্স যারা আছে তারা খুব ভালো করে জানেন এটা, যে আমরা আগের দিন আমরা 4টা করে অ্যাসপিরিন দিতে বলি, কখনো ক্লোপিড দিতে বলি, কাউকে আমরা টিকাগিলরও দিতে বলি। আরেকটা জিনিস আছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট, সেটা মূলত আমরা ক্যাথল্যাবের প্রসিডিউরের সময় ইউজ করি, সেটা হলো হেপারিন, খুবই কমনলি ইউজড হেপারিন। দুই ধরনের হেপারিন আছে, আমরা যেটা ইউজ করি এটাকে আমরা বলি আনফ্র্যাকচারেটেড হেপারিন, আরেকটা আছে লো মলিকুলার, যেটা আমরা খুব ওই ইউজুয়ালি যে ভর্তি রোগীর ক্ষেত্রে আমরা যেটা যে চামড়ার নিচে সাবকিউটেনিয়াস। আর এর বাইরে আর নতুন নতুন কিছু ওরাল মুখে খাওয়ার জন্য কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, যেটা করোনার সময় খুবই চালু, যে রিভারক্সাবেন, অ্যাপিক্সাবেন, এগুলো করোনা রোগীর জন্য। সো কীভাবে অ্যান্টিপ্লেটলেট ড্রাগসগুলো যে আমরা যখন কোনো রক্তনালীতে ট্রমা সৃষ্টি করি, বেলুন ফেলে বা যাই করি, আমরা যে প্লেটলেটকে অ্যাক্টিভেট করে ফেলি, এই প্লেটলেটকে অ্যাক্টিভেট করি, সেইটা ঠেকানোর জন্য আমরা যে ওষুধগুলো ইউজ করি, তার মধ্যে আমাদের দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাসপিরিন আছে, সেটা এক লেভেলে কাজ করে। টিক্লোপিডিন বা ক্লোপিডোগ্রেল যেটা, সেটা আরেক লেভেলে কাজ করে। আবার ওটির সময় প্রসিডিউরের সময় আমরা যখন পিসিআই করি, তখন বিপদে পড়লে আমরা যেটা ইউজ করি, আমরা খুব কমনলি যে নামে চিনি সেটা ইন্টিগ্রিন, অ্যাকচুয়ালি এটা এপটিফিবেটাইট, ইন্টিগ্রিন নামে ইউজ করি। এটা আমাদের ক্যাথল্যাবে মজুদ থাকে, আমরা খুব বিপদে পড়লে তখন বলিও আমাদের নার্সরা সেটা নিয়ে আসে। একটু ডোজটা সম্পর্কে একটু আলোচনা করতেই পারি। সেটা হলো আমরা মূলত যেটা ইউজ করি অ্যাসপিরিন, তার একটা লোডিং ডোজ আছে। মার্কেটে যেটা পাওয়া যায় ইউজুয়ালি 75 মিলিগ্রাম, আমাদের বাংলাদেশে আমরা লোডিং ডোজ দিতে চাই 160 to 325, ইউজুয়ালি আমরা 4টা করে ট্যাবলেট দিতে বলি। আর এরপরে আছে ক্লোপিডোগ্রেল, সেটা মার্কেটে আমরা যেটা পাই 75 মিলিগ্রাম, আর সেটারও আমরা লোডিং ডোজ 300 থেকে 600, মানে 4টা থেকে 8টা লোডিং ডোজ হতে পারে। আরেকটা আছে প্রাসুগ্রেল, সেটা 10 মিলিগ্রাম করে মার্কেটে বোধহয় পাওয়া যায়, আমরা 6টা ট্যাবলেট, লোডিং ডোজ 60 মিলিগ্রাম। অ্যানাদার ওয়াজ টিকাগিলর, সেটা হলো 90 মিলিগ্রাম করে মার্কেটে পাওয়া যায়, আমরা লোডিং ডোজ 180, 2টা ট্যাবলেট করে দিতে পারি। আর সবচেয়ে দ্রুত কাজ করে হলো টিকাগিলর। এই জন্য আমরা কোনো এমআই সেটিং, যেটা আমরা প্রাইমারি পিসিআই বা অন্য করতে চাই, তখন আমরা কিন্তু এটা আমাদের ফার্স্ট চয়েস টিকাগিলর। অ্যাসপিরিন তো থাকবেই, সাথে আমরা এটা লোডিং ডোজ হিসেবে ইউজ করি। নতুন একটা ওষুধ আসছে ক্যানগিলর নামে, যেটা ইন্টারভেনাস দেওয়া যায়। সবগুলি আমাদের মুখে খাওয়ার ওষুধ, ক্লোপিডোগ্রেল, প্রাসুগ্রেল, টিকাগিলর সবই মুখে খাওয়ার। শুধু ক্যানগিলর যেটা আসছে সেটা ইন্টারভেনাস দেওয়া যায়, খুব দ্রুত অ্যাকশন, তার উইদিন 2 মিনিটস তার অ্যাকশন শুরু করে। সো এনি এমার্জেন্সি সিচুয়েশন, আমরা যখন দ্রুত রক্ত জমাট বাধা দিতে চাই, তখন আমরা এই ওষুধটা ইউজ করতে পারি। আর আমরা যেটা বললাম যে আমরা ক্যাথল্যাবে যখন অ্যাকচুয়ালি বেইল আউট, বিপদে পড়ে উদ্ধার হতে চাই, তখন আমরা ইউজ করি গ্লাইকোপ্রোটিন 2b3 রিসেপ্টর, এর অরিজিনাল নেম, কিন্তু মার্কেটে আমরা যে নামে পাই ইন্টিগ্রিন, আমরা খুব কমনলি ইউজ করি। আমাদের যে ভায়াল থাকে, আমি যতদূর জানি এটা 10 ml 20 মিলিগ্রাম থাকে, আমাদের নার্সটা ভালো বলতে হবে, 10 ml 20 মিলিগ্রাম। আর আমাদের ডোজটা হলো লোডিং ডোজ, আমরা যখন দিতে বলি আমরা হলো 180 মাইক্রোগ্রাম পার কেজি। 180 মাইক্রোগ্রাম আমরা মোটামুটি যদি হিসাব করি, যারা 60 কেজি বা 70 কেজি লোক,
আমি গুণ করে বলতে পারি 15 মিলিগ্রামের মতো লাগার কথা। সেক্ষেত্রে আমাদের যে ভায়াল 10 ml 20, আমরা 10 ml দিয়ে অভ্যস্ত, আমরা মানে আরেকটু কম ডোজ ইউজ করতে পারি 10 ml এর চেয়ে। আমি যদি ভুল না বলে থাকি সব 10 ml আমরা ইউজুয়ালি ইউজ করি, আমরা আরেকটু কম ইউজ করতে পারি, কারণ আমার হিসাবে আমি দেখাচ্ছি এখানে 15 মিলিগ্রামের মতো আসার কথা। সো হ্যাঁ, আমরা আরেকটু, হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম। ওটা মেনটেনেন্স ডোজ আছে, যেটা সিসিউর আমাদের যারা সিস্টার নার্সরা কাজ করেন তারা ভালো বলতে পারবেন। সেখানে আমরা 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, সেখানে আবার পার মিনিটের হিসাব, ওটা একটু হিসাব করে আমাদের দিতে হবে। আরেকটা যেটা আমরা খুব কমনলি ইউজ করি সেটা হেপারিন। আমরা যে ডোজ এখানে রিকগনাইজ গাইডলাইনে যেটা বলে সেটা 70 থেকে 100 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি। আমরা ইউজুয়ালি আমাদের যারা নার্স আছেন তারা বা টেকনিশিয়ান আছেন তারা বলবেন যে আমরা ডোজ বেশি ইউজ করি। ডেফিনেটলি আমরা যখন আমার সবাই জানি আমরা একটু হয়তো ভয়ে একটু বেশি ডোজ ইউজ করি। আমাদের হিসাবে আসবে কত, যদি 60 কেজি হয় 70 কেজিও হয় তাহলে আসবে 7000 ইন্টারন্যাশনাল ইউনিট। 7000 মানে আমাদের 1 ml থাকে হলো 5000, তাই না? আমরা যখন বলি 7000 আমরা কিন্তু ইউজুয়ালি আমরা প্রায় অনেকেই আমার জানি না সবাই প্র্যাকটিসে বোধহয় তাই একটু ডোজ বেশি ইউজ করেন। আর যদি আমরা মিনিমাম ডোজ কিন্তু আরও কম, 70 থেকে 100 রেঞ্জ কিন্তু বেশি, 70 থেকে 100 মানে 5000 থেকে 7500 ইউজুয়াল ডোজ। আর যদি আমরা কোনো কারণে ওই ইন্টিগ্লিন ইউজ করি, গ্লাইকোপ্রোটিন 2B ইউজ করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে হেপারিন দিব, সেই হেপারিনের ডোজটা কিন্তু কমে আসবে, সেটা 50 to 70 ইন্টারন্যাশনাল পার কেজি, তার মানে 3500 থেকে 4000 ইউনিট তখন চলে আসবে, ইন্টারন্যাশনাল চলে আসবে। এগুলো আমি আর এই আলোচনায় আমি যাব না। তো আমরা একটু যদি কম্পেয়ার করতেই পারি, সেটা হলো যে আমরা নতুন যে ওষুধগুলো আসছে প্রাসুগ্রেল, এটা আমাদের নার্সরা যেহেতু ইউজ করেন তারা বলতে পারবেন প্রাসুগ্রেল, টিকাগিলর আর ক্লোপিডোগ্রেল। সবচেয়ে বেশি পটেন্ট হলো প্রাসুগ্রেল, যেটা সবচেয়ে পটেন্ট তার ভালো দিক আছে তার খারাপ দিকও আছে। যেটা সবচেয়ে পটেন্ট তার ভালো দিক হলো তার ব্লিডিং রিস্কও বেশি, সেই ব্লিডিংয়ের ভয়টাও তাকে বাড়াই দেবে। আর যেটা সবচেয়ে কম পটেন্ট, কম ক্ষমতাশালী, সে কিন্তু ব্লিডিং করবে না, কিন্তু একই সাথে রক্ত জমাট বেঁধে দেবে। আমাকে ব্যালেন্সে চলতে হবে, যে আমি ব্লিডিংও হতে দিব না, আবার আমি রক্ত জমাটও বাঁধতে দিব না। আমি যখন স্ট্যান্ডিং করি আমার মাথায় কী থাকে, যে আমার স্ট্যান্ড যেন বন্ধ হয়ে না যায়, একই সাথে আমার মাথায় থাকে যে আমি যেন ব্লিডিং না করি। ব্লিডিং বলতে লোকাল ব্লিডিং, এবং সবচেয়ে বড় ভয় আমার হলো ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং, যে স্ট্রোক নিয়ে রোগী, আমি বললাম রিং লাগালাম, রোগী চলে আসলো আমার হেমোরেজ নিয়ে, ব্রেনের রক্তনালী ছুটে গেল। সো আমাকে এই ব্যালেন্সের মধ্যেই চলতে হয়। এই ব্যালেন্সে চলতে গিয়ে আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে যে কোনটা সবচেয়ে বেশি পটেন্ট, কোনটা কম, কোনটা কখন দিব, কার জন্য কোনটা প্রযোজ্য। তো আমরা রোগীদেরকে হিসাব করি যে যার অন্য কারণেই হোক ব্লিডিং রিস্ক বেশি, অন্য যে কোনো কারণে ব্লিডিং রিস্ক বেশি, তার জন্য আমি এমন ওষুধ দিব না যেটা নিজেই আবার ব্লিডিং রিস্ক বাড়ায়। সো আমি সেখানে একটু ব্যালেন্সে থাকবো, নিচের কম পটেন্ট ওষুধের দিকে আমি যাওয়ার চেষ্টা করব। আমি মনে হয় এই ট্রায়াল আমরা আর যাব না। আমি আর কোনো জটিল কথায় যেতে চাচ্ছি না, আমরা আরও লম্বা লম্বা স্লাইড আমি সেগুলো দেখাতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। Thank you, Tariq Ahmed Choudhury, sir, for your nice deliberation. Now, I would like to request our next speaker, Dr. Bijoy Dotto, to present his case about radiation safety in Cath-lab. I am forced here to complete my session with 2 minutes. মানে আমাকে 2 মিনিটের মধ্যে শেষ করতে বলতে, ইট ইজ টোটালি ইম্পসিবল। আসলে আমি একটু অল্প কথাই বলি যেটা আপনাদের কাজে লাগবে। আই এম ডক্টর বিজয় দত্ত। আমার এখানে তো আমার ম্যাক্সিমাম আমার পরিচিত আমার সিস্টাররা আছেন। আমি মানে যে সমস্ত স্টাফের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখছি। আমার মামুন আছে এখানে, আমরা সবাই আছে, আমরা আসলে অনেক কিছুই শিখি। তো আমরা যেটা মনে করি যে আমাদের রেডিয়েশন সম্পর্কে আমাদের কিছু বলার নাই, আমরা আসলে সব কিছু জানি, তাই না? আমরা সবাই মনে করি যে আর এটা আবার কি রেডিয়েশন সম্পর্কে, এই যে বলা হচ্ছে আয়োজনের রেডিয়েশন ক্যান বি হার্মফুল, নাথিং নিউ, এটা তো খারাপ আমরা জানি, কিন্তু এটা আপনি আবার কী বলবেন? কিন্তু সমস্যাটা এখানেই, আমরা কেউ অ্যাটেনশন ড্র করি না এটার প্রতি। আমরা সবচেয়ে রিস্কি জিনিসটা নিয়ে ডিল করি, কিন্তু আমরা কেউ প্রোটেকশন নিই না, ইনক্লুডিং কার্ডিওলজিস্ট, ইনক্লুডিং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। তো আমাদের যেটা হচ্ছে যে আলফা বিটা গামার মধ্যে 3টা রে, যেটা হচ্ছে আমরা ক্যাথল্যাবে যে রেডিয়েশন হচ্ছে, যেটা মেইনলি হচ্ছে গামারে, এটা সমস্যা হচ্ছে এটা পেপার এবং মানবদেহের বডি। দেখেন এই ছবির মধ্যে, দেখেন ছবিটা আপনাদের দেখা যাচ্ছে, ইভেন আমাদের স্কিন পেনিট্রেট করে যেতে পারে, এই জন্য এটা রিস্কি।
এবং এটা শুধুমাত্র প্রিভেন্ট করতে পারে কি লিড, আমরা যে লিড অ্যাপ্রনগুলো পরি লিডগুলো দিয়ে আমাদের প্রিভেন্ট করতে পারে, তাই তো। শিল্ডিং আমরা বলতে, শিল্ডিং, প্রপার শিল্ডিং আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যে ক্যাথল্যাবে থাকি, আমাদের ক্যাথল্যাবে কিন্তু এই জিনিসপত্রগুলো সব আমরা জানি, যে ইমেজ কোত্থেকে রেডিয়েশন আসে আমাদের কিন্তু অনেকেই জানেন। আমরা ক্যাথল্যাবে কাজ করি, আমাদের কিন্তু রেডিয়েশনটা আছে বিলো টেবল, মাইন্ড ইট, কিন্তু বিলো টেবল। আমরা উপরেরটাকে দিয়েই আমি দেখি যে অনেকে এটা এদিকে ঘুরে ওদিকে যায় তা কিন্তু না। আপনাকে ঘুরতে হবে ইমেজ সোর্স দিয়ে, যে সোর্সটা যেদিক থেকে ঘুরে তার থেকে যাতে আপনি দূরে থাকেন। সোর্সটা হচ্ছে নিচে, টেবিলের নিচে যেটা হচ্ছে সেটা মোর ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি মোর ইম্পর্টেন্ট। আপনারা যারা ক্যাথল্যাবে থাকেন, স্টাফ, নার্স, তারা হচ্ছে সবসময় থাকেন। আমি ইন্টারভেনশন কার্ডে আমি ঢুকি 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, কিন্তু আপনি থাকেন অনেকক্ষণ বেশি। সুতরাং আপনার প্রোটেকশন নিতে হবে সবচেয়ে বেশি, আপনার অ্যাওয়ার হতে হবে সবচেয়ে বেশি। আমরা এখানে 3টা ঘটনা ঘটে, একটা হচ্ছে কমপ্লিট পেনিট্রেশন করে যায়, কিছু অ্যাবজর্বড হয় আর কিছু স্ক্যাটার্ড হয়। সমস্যা হচ্ছে যেটা স্ক্যাটার্ড মানে যেটা ছড়ায় যায়, ওই রেডিয়েশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার। এই যে স্ক্যাটার্ড রেডিয়েশন যেটা পেশেন্টের থেকে ছড়ায় যাচ্ছে, বিম যেটা ছড়ায় যাচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে রিস্কি, সেটাকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। এবং দেখেন এই যে জিনিস আমরা যে বলি যে এক্স রে যারা করে তারা একসময় খুব, আমি স্যার এখানে আছেন, যে যারা প্রদীপ স্যারও আছেন, সবাই আছেন যারা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, যারা রেডিওলজিস্টরা কিন্তু একটা কম্পেনসেশন পায় তাদের রেডিয়েশনের জন্য। দেখেন আমি যদি মনে করি যে চেস্ট এক্সরে যদি ধরি রেডিয়েশন, দেখেন আমার একটা জাস্ট একটা এনজিওগ্রাম, শুধু একটা করোনারি এনজিওগ্রাম 350 টাইমস মোর রেডিয়েশন, 350 গুণ বেশি রেডিয়েশন খাচ্ছি একটা এক্সরে চেয়ে আমি বা আপনি যারা আমরা ক্যাথল্যাবে থাকি। চিন্তা করুন, একটা এনজিওগ্রাম করতে গিয়ে শুধু। ইভেন একটা যদি পিসিআই করতে যায় 750 গুণ বেশি রেডিয়েশন। ইভেন একটা যদি কমপ্লেক্স পিসিআই করতে যায় সিটিও, যেগুলো 4050 গুণ বেশি রেডিয়েশন। আর একটা কমন আমাদের মিসবিলিভ আছে, যেটা আমরা বলি যে রেডিয়েশন কম, সিটি এনজিওগ্রাম করে ফেলুক। দেখেন সিটি এনজিওগ্রামের অবস্থা দেখেন, 750 গুণ বেশি রেডিয়েশন। ইভেন ইট ইজ বলা হয় যে একটা আমাদের যে নর্মাল করোনারি এনজিওগ্রামে 350 আর ওখানে 750, তার মানে কি ডাবলেরও বেশি রেডিয়েশন হচ্ছে সিটি করোনারি এনজিওগ্রামে। এটাও কিন্তু মাথায় জানতো। এটা কিন্তু আমাদের অনেক, আমি জানি যে অনেক কার্ডিওলজিস্টও জানে না যে সিটি স্ক্যানে মোর রেডিয়েশন। দেখেন আমরা কিন্তু এই কেক খাচ্ছি, এটা আমি কেকের উদ্দেশ্যে দিলাম না, আমরা কেক খাচ্ছি কিন্তু আমরা জানি না যে আমরা রেডিয়েশন খাচ্ছি। আমরা যারা ক্যাথল্যাবে কাজ করি প্রত্যেকেই রেডিয়েশন কেক খাচ্ছি আমরা, তাই না? দিস ইজ কল্ড রেডিয়েশন কেস। ওয়ান ইন্টারভেনশনাল প্রসিডিউরস একটা করতে বলা হচ্ছে যে 250 থেকে 3500 চেস্ট এক্সের সমান আমরা রেডিয়েশন খাচ্ছি। এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আরেকটা মিথ আছে, যে আমরা ওই যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে মিথ। এখন ব্যাপারটা একটু ডিফারেন্ট করে বলি, যে বলা হচ্ছে যে যত আমাদের ইন্টারভেনশনিস্ট আছে, যত আমাদের রেডিওলজিস্ট বা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এক্সপিরিয়েন্স দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রেডিয়েশন, সবচেয়ে বেশি রেডিয়েশন খাচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। তো আমাদের সমস্যা হচ্ছে যে বললাম ক্যাথল্যাব ওয়ার্কস ক্যারিজ মাল্টিপল রিস্ক, দ্য রিস্ক আর রিয়েল, কিন্তু আমরা বুঝতে পারি না। এখানে আমাদের চোখের সমস্যা হয়, ক্যাটারাক্ট হতে পারে, অর্থোপেডিক সমস্যা হতে পারে, মাজা ব্যথা কিছুদিন পরে, তাই না সিস্টার? আমরা যারা আছি সবাই কোমর ব্যথা শুরু হয়ে যায়, চোখে দেখি না কিছুদিন পরে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যান্সার, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, মোর ডেঞ্জারাস। আমরা বলি যে না আমি তো কোনো কিছু ফিল করতে পারতেছি না, আমি অনেক সময় ঢুকি অনেক সময় ঢুকি না, লিড পড়ি। আমি অনেক সিস্টারকে দেখি যে লিড পড়ে, স্যার পড়তেছি স্যার, এদিকে কিন্তু এনজিওগ্রাম চলতেছে, লিড পড়তেছি স্যার, তাই না? এই যে আসে হাসতেছে সবাই, হ্যাঁ আমি জানি তো। দেখেন আই ডু নট ফিল এ থিং, আমি তো কিছুই বুঝতে পারছি না, বাট ইউর এক্সপোজার টুডে মে নট বি ফেল্ট ফর ইয়ার্স টু কাম। আপনার যে এক্সপোজারটা হচ্ছে, ইভেন আপনি 10 বছরের মধ্যে কিছু বুঝতে পারবেন না। আপনি যখন বুঝতে পারবেন কখন, যখন আপনার ক্যান্সার হয়ে গেছে। বলা হচ্ছে রেডিয়েশন ইনডিউস ক্যান্সার হ্যাভ এ বায়োলজিক্যাল লেটেন্সি অফ মোর দ্যান 10 ইয়ার্স। ইভেন আপনি 10 বছর পরে বুঝতে পারবেন যে আপনার ক্যান্সার হয়েছে, তখন তার কিছু করার নাই। আপনি যদি এখন থেকে প্রোটেকশন না দেন, ইউ উইল সাফার। তো মিথ ভার্সেস ফ্যাক্ট, আমরা কি জানি আসলে কি সত্য? 1 in 25 হাই ভলিউম অপারেটর, প্রতি 25 জনে একজন হাই ভলিউম অপারেটর, যারা আমরা হাই ভলিউম কাজ করি, ইন্টারভেনশন করি, বলা হচ্ছে রিকোয়ার রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার। আমি এখনও 4 মিনিট গেছি মাত্র, আরও 6 মিনিট আছে আমার। হ্যাঁ, 1 in 50 হাই ভলিউম অপারেটর, প্রতি 50 জনে একজন রেডিয়েশন ইনডিউসড ডিজিজ। ইট ইজ দ্য ইন্টারভেনশন আর নট দ্য নার্সেস অ্যান্ড টেকনোলজিস্ট। এই যে একটু আগে বললাম, আসলে আমরা যেহেতু সবচেয়ে কাছে থাকি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, তার এক্সপোজারটা বেশি। আপনাদেরও হয় কিন্তু আপনাদের একটু কম হয়, আপনারা একটু দূরে থাকেন, যত দূর বেশি তত এক্সপোজার কম। পেরিফেরাল প্রসিডিউর, এটা আমাদের বরবাদের জন্য যে পেরিফেরাল প্রসিডিউরে কিন্তু হাইয়েস্ট রিস্ক। আর একটা জিনিস, যেহেতু আমরা বাম সাইডে থাকি, আমরা হচ্ছে এদিকে মেশিন, তাহলে আমরা বাম সাইড হচ্ছে আমাদের মেশিনের দিকে। বলা হচ্ছে আমার বাম সাইডের রেডিয়েশন হচ্ছে 2 টাইমস বেশি ডান সাইডের চেয়ে। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে ব্রেন টিউমারগুলো হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের, যে 86% হচ্ছে লেফট সাইডে, অনলি 14% ইন দ্য রাইট সাইড। ব্যাক এক, এটা আমি বলছি বায়োলজিক্যাল হাবিটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। ইভেন ওভারডোজ হলে এরকম স্কিনে কিছু চেঞ্জ আসবে। এই যে রেডিয়েশন
হয়ে মিউটেশন হয়ে কীভাবে ক্যান্সার হয়, আমরা ফ্লুরো টাইম, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা ফ্লুরো টাইম মেজার করতে পারি, আমাদের মেশিন কিন্তু রিড করতে পারে, আমরা অনেকেই জানি না ফ্লুরো টাইম কীভাবে দেখে, মেশিনে কিন্তু আছে। আমাদের 6 নম্বর ক্যাথল্যাব, উপরে 7 নম্বর ক্যাথল্যাবে কিন্তু মেশিন, আমরা কিন্তু আমাদের একটি স্টাডি করতেছি ইউনিট 11-এ আমাদের ফ্লুরো টাইম, এয়ার ক্যামেরা ড্যাপ, এগুলো আপনাদের রেডিয়েশন প্রোটেকশন কীভাবে আমরা দিব, তাহলে আমরা হচ্ছে যে জাস্টিফাইবল, আমার দরকার আছে কিনা রেডিয়েশন। আমার টেকনিশিয়ান কিছুক্ষণ পরই সে বলতে স্যার সিনে দিচ্ছে, বা আমি কিছুক্ষণ ফ্লোর দিচ্ছি, কিছুক্ষণ সিনে দিচ্ছি, আমি জানি না যে কখন দিতে হবে, মিনিমাম টাইম দিতে হবে, এক্সপোজার জাস্টিফাইবল দরকার আছে কিনা তখন দিতে হবে, অ্যাজ লো অ্যাজ রিজনেবল অ্যাচিভেবল এলআরা, আর ডোজ লিমিট মিনিমাম ডোজে দিতে হবে, তাই তো। এই দেখেন এই যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কাজ করতেছে, কিন্তু সে জানে না কীভাবে রেডিয়েশন দিতে হবে। ওই যে আরেকজন যে পিছন দিকে ফিরে ইকো করতেছে দেখেন, টি করার সময় সে রেডিয়েশন খাচ্ছে, তার পিছন কিন্তু পুরো ওপেন, সে রেডিয়েশন খাচ্ছে, ঠিক আছে। সুতরাং এগুলো জানতে হবে। টাইম, টিডিএস, টাইম ডিস্টেন্সের শিল্ডিং, কম টাইম, ডিস্টেন্স বেশি, যত দূরে থাকবে রেডিয়েশন, শিল্ডিং মাঝখানে শিল্ড দিয়ে রাখতে হবে, তাহলে আমি প্রোটেকশন পাবো। একটা করোনারি এনজিওগ্রাম আমাকে আইডিয়ালি বলা হচ্ছে 4.3 মিনিটের মধ্যে শেষ করার জন্য, রেডিয়েশন মানে কম রেডিয়েশন এক্সপোজার হওয়ার জন্য। পিডিসিএ বলা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড 11 মিনিটের মধ্যে শেষ করার জন্য ফ্লুরো টাইম। সুতরাং কিছু গাইডলাইন দেওয়া আছে। এই যে ব্যাচ, ডোজিমিটার, আমাদের এরকম ব্যাচ আছে, ডোজিমিটার আছে। আমার সাথে যারা কাজ করেন, আমার ইউনিটে যারা কাজ করেন, শুধুমাত্র আমরা ইউনিট একটা স্টাডি করতে দেখবেন ডোজিমিটার দেখছেন আপনি, এই যে ডোজিমিটার একটা সামনে একটা পিছনে রেখে আমরা কাজ করি রেডিয়েশন। আরেকটা জিনিস বিশেষ করে ক্যাথল্যাব অপারেটর স্যার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বলা হচ্ছে দেখেন এই ছবিটা একটু খেয়াল করেন, এখানে ডিস্টেন্সটা হবে আপনার ইমেজ যে সাবজেক্ট থেকে তার ডিস্টেন্স হবে বেশি আর উপরে হবে কম। আপনারা যখন মোটা লোক ঢুকাই দিয়ে আপনারা কী করেন, উপরেটা একটু উপরে সরাই দেন, নিচে নামাই দেন, নিচেরটাও করে দেন, তাহলে কী হবে যে আমার ডিস্টেন্স হবে বেশি আর উপরেরটা ডিস্টেন্স হবে কম, নাহলে কিন্তু ম্যাগনিফিকেশন হবে, রেডিয়েশন বেশি হবে এবং এক্সপোজার বেশি হবে। এই যে আমি ছবিগুলো দেখলাম, অবলিক ভিউতে রেডিয়েশন বেশি, সবসময় এপি ভিউতে রেখে কাজ করতে হবে। আমার যারা টেকনিশিয়ান আছেন এখানে এপি ভিউতে রেখে চেষ্টা করতে হবে যতটুকু কম অ্যাঙ্গুলেশন করা যায়, কম অ্যাঙ্গুলেশন। ম্যাগনিফিকেশন আমরা সবসময় বলি না, ম্যাগনিফাই করে দেন, ম্যাগনিফিকেশনের রেডিয়েশন বেশি যতটুকু পারেন। কলিমিটার, মেশিনে কিন্তু কলিমিটার আছে, আপনারা কলিমিটার ইউজ করলে রেডিয়েশন কম হবে, মাইন্ড ইট। ফ্রেম রেট কমাই দিবেন, অনেকে বলে স্যার ফ্রেম রেট না, আপনারা 15তে রেখা ফ্রেম রেট 15তে রেখে কাজ করবেন, আপনারা সবাই জানেন ফ্রেম রেট বেশি রাখলে এক্সপোজার বেশি হবে। আরেকটা বলে যে যারা আমার মতো একটু ছোটোখাটো, আমাদের রেডিয়েশন এক্সপোজার বেশি, কারণ আমরা তো কাছে, যারা লম্বা তাদের বেশি, আর আমরা যদি সামনের দিকে ঝুঁকে এরকম আসছে তাহলে মুখে রেডিয়েশন বেশি হবে। এই জন্য বলা হচ্ছে একটু অ্যাপারেন্টলি দূরে থেকে কাজ করার জন্য। আমরা এই যে হ্যাঙ্গিং শিল্ড আছে, আমি অনেক টিচারকে দেখছি, আমার অনেক স্যারদেরকে দেখছি, সরি টু সে, তারা কেউ এই শিল্ড ইউজ করে না। হ্যাঙ্গিং শিল্ড আছে, কিন্তু আপনি হ্যাঙ্গিং শিল্ড যদি ইউজ করেন মামুন, আমি সবাইকে বাধ্য করে যে এটা ইউজ করার জন্য, অ্যাটলিস্ট 50% রেডিয়েশন ক্যান বি প্রোটেক্টেড। আর নিচে যে হ্যাঙ্গিং টেবিল আছে, টেবিলের পাশে যেগুলো আছে সেগুলো ইউজ করলে আমি 50%, বিশেষ করে গোনার প্রোটেকশন হবে, নিচে প্রোটেকশন হবে, তাই না? তাহলে বিয়ে শাদী করতে পারবেন, হ্যাঁ তাই তো। আরেকটা জিনিস হচ্ছে আমরা ওই কথা বলতে ফুট, হেভি ফুট আমরা পা দিয়ে রাখি, পা আর ছাড়ি না, হেভি ফুট, এটা করা যাবে না। তখন বলতে হবে যে স্যার পাটা সরান। এই যে লিডগুলো আমরা ইউজ করি ঠিক মতো, আমাদের শিল্ডিং, মাথায় ক্যাপ, চোখে থাইরয়েড কলার, গোনার প্রোটেকশন নিয়ে আমাদের ফিল্ডে নামতে হবে, তাই তো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা যে লিড ফেলে যাই, ইচ্ছা মতো ফেলে যাই, এগুলো ক্র্যাক হয়ে যায়, এগুলো আমরা চেকও করি না, যে এগুলো কিন্তু ঠিক মতো ঝুলায় রাখতে হবে, আর নাহলে কিন্তু এগুলো কোনো কাজ করবে না। আর রিসেন্টলি যেটা আসছে রোবোটিক পিসিআই, এটাতে রোবোটিক পিসিআই বলা হচ্ছে কম। আরেকটা হচ্ছে র্যাট প্যাড, যেটা আমরা ইউজ করা শুরু করছি অলরেডি আমাদের ইউনিটে। র্যাট প্যাড দিলে 65% অফ দ্য রেডিয়েশন ক্যান বি প্রিভেন্টেড, দামও বেশি না। এটা হচ্ছে লেটেস্ট এগনেস্ট ক্যাথল্যাব, একেবারে লেটেস্ট। এটা বলতে 91% ওভার স্ক্যাটার রেডিয়েশন কমায়, লেটেস্ট যে মেশিন এটা রেডিয়েশন প্রোটেকশনের জন্য। এনকারেজ আমরা সাপ্লিমেন্ট করতে পারি টি আইবাস দিয়ে, যতটুকু আমরা রেডিয়েশন কম খাইতে পারি। টেক হোম মেসেজ, আমি রেডিয়েশন চলে আসলাম, আমরা রেডিয়েশন দিব কখন, যখন আমাদের আসলে দরকার। অ্যাভয়েড হেভি ফুড, মিনিমাইজ সিনে, যতটুকু কমে দেওয়া যায়। একটা সিনে ইজ ইকুয়াল টু 15 to 60 টাইমস মোর দেন দ্য ফ্লুরো রেডিয়েশন, 15 to 60 টাইমস। সো মাইন্ড ইট, কম সিনে দিতে হবে, অ্যাঙ্গেল কম করতে হবে, যত কম স্টিপে রেখা, এপিতে রেখা করতে হবে। অ্যাঙ্গেল এলও তো সবচেয়ে হাইয়েস্ট রেডিয়েশন, এলও ক্রেনিয়াল ভিউ তো হাইয়েস্ট রেডিয়েশন। সুতরাং কিপ দ্য সাবজেক্ট ডিস্টেন্স লো, মিনিমাম, উপরের সাথে সাবজেক্টের ডিস্টেন্স, আর নিচেরটার থেকে বেশি রাখতে হবে। 3 ফিট নিচে থাকতে হবে, 3 ফিট উপরে থাকতে হবে 1 ফিট। এইটা ইউজ কলিমেশন, আমি এগুলো বলছি সবই। অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্টিভ অ্যাঙ্গেলস আমরা ইউজ করবো, আর গার্মেন্টস পরবো, তাই তো। এভরি 30 মিনিট পর আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো যাতে রেডিয়েশন কম হয়। অ্যান্ড থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং। Thank you, Dr. Bijay Dotto, for your nice presentation. Now, I would like to request our next presenter, Dr. Iftikhar Alam,
to talk about management of cardiac arrest in Cath-lab. Good afternoon and Assalamu alaikum, honorable chairpersons, my panelists and dear moderators. আমার খুব ভালো লাগছে আমি অনেক দিন পরে আমার পুরনো কলিগদের দেখতে পাচ্ছি বিশেষ করে হার্ট ফাউন্ডেশনে মোর্শেদ আছে মোর্শেদ যখন স্টুডেন্ট যখন ওরা ট্রেনিং করতো আই ইউজ টু টিচ দেম তাদের আমি পড়েছি ক্লাস নিয়েছি তারপর আমার হার্ট ফাউন্ডেশনের সিস্টারদের পাচ্ছি ইটস নাইস টু সি ইউ অল টুগেদার আর আমার এনএসসিভিটির স্টাফরা আছেন আমার টেকনিশিয়ানস টেকনোলজিস্ট সিস্টার্স তাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যে কষ্ট করে আসছেন এবং বিসিএসকে অনেক ধন্যবাদ যে আমরা একটা নতুন স্ফেয়ার শুরু করতে যাচ্ছি আমার কথা ছিল আজকে আমি কার্ডিয়াক অ্যারেস্ট পড়াবো আমরা আমাদের এনআইসিবিতে কার্ডিয়াক অ্যারেস্টের ম্যানেজমেন্ট নিয়ে অ্যাডভান্স লাইফ সাপোর্ট এবং বেসিক লাইফ সাপোর্ট বোথ আমরা করে যাচ্ছি সুতরাং এই আমি আজকে আপনাদের সিপিআর পড়াবো না আমরা শুধু জানবো ক্যাথল্যাব সিস্টার বা ক্যাথল্যাব টেকনিশিয়ান হিসেবে হোয়াট শুড উই ডু আমরা কী করতে পারি সাপোর্টের জন্য আমাদের হার্টে কোনো শরীরে কোনো পুলিশ নাই কিন্তু আমাদের হার্ট অ্যারেস্টেড হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তো আমাদের দেখা গেছে পৃথিবীতে যত কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার 75% বাসায় হয় এবং সেই লোকগুলো হয়তো হাসপাতাল পর্যন্ত আসতে পারে না অ্যারাউন্ড 10 to 15% পেশেন্ট যারা হাসপাতালে পৌঁছায় তারা হলো কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে তাদের বাঁচার কিছু চান্স থাকে এবং যখন কার্ডিয়াক ক্যাথল্যাবে কার্ডিয়াক অ্যারেস্ট হবে সেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট ইন দ্য কার্ডিয়াক ক্যাথল্যাব এবং এটা একটা সিসিএল বলে একটা টার্ম আছে যেটা ইউজ করা হয় এবং তাদের কিন্তু বাঁচার চান্স অনেক বেশি কারণ তাদের ডাইরেক্ট অবজারভেশনের মাধ্যমে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে এবং আমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে যেমন মোজাম্মেল জানে মামুন জানে সবুর জানে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে উই ইন্টিউবেটেড দ্য পেশেন্টস এন্ড উই সেভ দ্যাট ঠিক আছে এখন এই বিষয়ে অনেকগুলো কথা আছে আমাদের জানতে হবে আমরা সবাই ট্রেন অনেকেই জানি কী করব সেটা আমাদের জানার উদ্দেশ্য আর আমরা জানি যে এখানে আমার একটা কেস দেখাচ্ছে এই কেসটা শুধু মোস্ট প্রবাবলি ছিল মোজাম্মেল ছিল এই পেশেন্টটা দেখেন হলো এই পেশেন্টটা নর্মাল একটা সিজি করছিল সাডেনলি দেয়ার ওয়াজ এ স্লো ফ্লো ইন দ্য এলএডি এবং পরের ভিউতে দেখা যাচ্ছে যে পেশেন্টটা কিন্তু অ্যারেস্টেড হয়ে গেছিলো অ্যারেস্ট হওয়ার পর সিপিআর দেওয়ার পরে যখন ডিসি শক দেওয়ার পরে দেখা গেল তার করোনারিস কিন্তু নর্মাল সুতরাং একটা নর্মাল করোনারি পেশেন্টেরও যদি ঠিক প্রপার টেকনিক মেনটেন না করা হয় দে ক্যান হ্যাভ কার্ডিয়াক অ্যারেস্ট সেই জন্য এটা আমাদের যারা ক্যাথেটার ম্যানিপুলেশন করে নিউ প্র্যাকটিশনার্স বা নিউ অপারেটার্স তাদেরকে হেল্প করার দায়িত্ব কিন্তু আমাদের টেকনিশিয়ানদের তাদের অনেক সময় তাদের গাইডলাইন্স দিতে হবে আমরা তো করবোই কিন্তু আমার ফেলোসদের ট্রেনিংদের জন্য তারাও হেল্পফুল এখানে নেক্সট কেসটা ছিল একদম কমপ্লিটলি ফেজাস বাজামের জন্য পরে যে কেসটা আছে এই কেসটার সময় যেই থাকুক আমার মনে কে ছিল ইট ইজ আ কমপ্লিট 90% অক্লুশন অফ দ্য অস্টিয়াল লেফট মাইন এই পেশেন্টটা যখনই আমরা হলো দেখা গেল তার করলাম ওয়্যার দিলাম ওয়্যার দেওয়ার পরপরই পেশেন্ট অ্যারেস্টেড হয়ে গেছে এবং এই পেশেন্টকে আমাদের সেভ করতে প্রচুর ইফোর্ট নিতে হয়েছে তার ইন্টিউবেশন করা হয়েছে তার কমপ্লিটলি একদম আনকনশিয়াস ছিল কমপ্লিটলি তাকে হলো আমরা খুব র্যাপিড উইদাউট বেসিক্যালি কোনো ভিউ ছাড়া র্যাপিডলি ইন্টিউবেশন করা এবং কোনো ভিউ ছাড়া মানে ব্লাইন্ডলি তার হলো আমরা বেলুন ফুলে পেশেন্টটাকে কোনো ক্রমে বাঁচানো গেছিলো এবং আলটিমেটলি 2 দিন ভেন্টিলেটরে থাকার পরে পেশেন্ট কাম ব্যাক লাকিলি পেশেন্টের ইয়াং এজ ছিল মাত্র 37 ইয়ার্স একটা ফিমেল দ্যাটস ওয়াই শি সার্ভাইভ মোস্ট লাইকলি এখন প্রশ্ন আসে যে এই যে অ্যারেস্টগুলো হচ্ছে এগুলোর কারণটা তো আমাদের জানতে হবে কি কি কারণ থাকলে আমরা ক্যাথল্যাবের স্টাফ প্লাস ডক্টর সবাই কশাস হবো যে এই পেশেন্টগুলোর ব্যাপারে আমরা কশাস থাকবো যে এরা উঠলে আমরাও সাবধান থাকবো আমার ডিফিব্রিলেটর ঠিক আছে কি না আমার ইমার্জেন্সি মেডিসিনের বক্স ঠিক আছে কিনা সেটা আমার খেয়াল রাখবো সেগুলোর মধ্যে আছে এস্টিলেশন অ্যাকুট এস্টিলেশন এমআই সিভিয়ার কার্ডিওজেনিক শকের পেশেন্ট যেটা আমার ইমিডিয়েট পিসিআই করতে হচ্ছে ইমার্জেন্ট পিসিআই হাই রিস্ক পিসিআই যেগুলো মাল্টিভেসাল পিসিআই লেফটম্যান পিসিআই সেগুলোর ক্ষেত্রে এবং ট্রান্সক্যাথেটার যে আমরা এখন শুধুমাত্র পিসিআই ছাড়াও অনেক প্রসিডিওর করি যেমন ট্যাভি করি তারপর কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজের বিভিন্ন প্রসিডিওর করতে পারি তারপর আমরা হলো ডিভাইস ক্লোজার করি এইসব হলো কিন্তু হাই রিস্ক পেশেন্ট এই পেশেন্টগুলোর ক্ষেত্রে উই হ্যাভ টু টেক প্রিকশন বিফোরলি এখন আমাদের কী করতে হবে যে কোনো একটা কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমাকে কিন্তু পেশেন্টকে জানাতে হবে স্যার আমার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কী টাইপের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে তো সেইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে আমরা জানি হয়তো ভিটি হয় ভিএফ হয় নতুবা পালসেস রিদম থাকে যে ভিটি ভিএফ হলে আমরা ডিসি শক দিয়ে পেশেন্টকে আমরা ম্যানেজ করতে পারি এবং পৃথিবীতে অনেক ধরনের গাইডলাইন আছে একটা হলো গাইডলাইন আছে জয়েন্ট টাস্ক ফোর্স গাইডলাইন এটা 9টা দেশের মিলে এই গাইডলাইনটা তৈরি করা হচ্ছে এবং এটা এখন ফলো করা হয় সব দেশে এর সব কম্পোনেন্ট আমাদের বাংলাদেশে ফলো করা সম্ভব না কিন্তু কিছু কিছু আমরা ফলো করব এখন আমরা 6 কি রোল একজন কার্ডিয়াক ক্যাথে যখন আমরা পেশেন্ট নিয়ে কাজ করব এই 6টা জিনিসের দিকে আমরা লক্ষ্য রাখতে হবে 6টা জিনিস মানে এই 6টা
person, group of people who will work in a cath lab when হলো একটা সিএজি বা পেশেন্টের বা পিসিআর পেশেন্টের বা যে কোনো একটা কার্ডিয়াক ইমার্জেন্সি পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হবে। সেই 6টা জিনিস কী কী এখানে আপনারা দেখছেন, ওপি দিয়ে অপারেটর আর এ দিয়ে অ্যাসিস্ট্যান্ট। ওপি দিয়ে অপারেটর এবং অ্যাসিস্ট্যান্টের কোনো কাজ নাই, তারা শুধুমাত্র তার যে দায়িত্ব, সে যে এনজিওগ্রাম করছে বা এনজিওপ্লাস্টি করছে, হি উইল গো অ্যাহেড উইথ দোজ জব। তারা কিন্তু সে যে সিপিআর দিবে না, কারণ সে সিপিআর দিলে যে পেশেন্টের যে ইমার্জেন্ট কমপ্লিকেশনটা ছিল বা যে কাজটা সে করছিল সেটা কিন্তু হ্যাম্পার হবে। সেখানে আমার থাকবে একজন ইমার্জেন্সি লিডার, হি মাইট বি এ ইন্টেন্সিভিস্ট বা হলো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের লোক বা হলো একজন কার্ডিওলজিস্ট, যে কেউ হতে পারে। এমার্জেন্সি লিডার হি উইল কন্ট্রোল দ্য মানে সিনারিও। তারপর থাকবে এয়ার এবং ব্রিদিং মেনটেন করার জন্য আমার সাথে সিস্টারদের বলি আম্বু ব্যাগ দেন, তারা একজন থাকবে, সে থাকবে কোথায় দেখেন মাথার কাছে। তার ডিফ্লুইড এবং পেসিংয়ের জন্য আমাদের সাধারণত আমাদের যে টেকনিশিয়ানরা আছে তারাই সেই কাজটা করে, অনেক সময় সিস্টাররাও করে, তারা সেই জিনিসটা মেনটেন করবে। এবং ম্যানুয়াল সিপিআর দেওয়ার জন্য একজন লোক থাকবে, তার পজিশন কোথায় হবে সেটাও এখানে লেখা আছে। 4 নম্বর পয়েন্টে যেটা আছে উনি ম্যানুয়াল সিপিআর দেবেন। এবং 5 নম্বরে মেকানিক্যাল সিপিআর আমরা এনআইসিবিতে ইউজ করি, আমরা জানি না অন্য অন্য ক্যাথল্যাবে ইউজ করা হয় কিনা, উই ডু হ্যাভ এ মেকানিক্যাল সিপিআর। এবং দেখা গেছে ডিউ টু কার্ডিয়াক অ্যারেস্টের জন্য যদি কোনো পেশেন্টকে সিপিআর দিতে হয় সেক্ষেত্রে ম্যানুয়াল সিপিআর দেওয়া হচ্ছে মেকানিক্যাল সিপিআর ইজ মোর হেল্পফুল। কারণ ম্যানুয়াল সিপিআর আমরা সবসময় একই ধরনের রিকয়েল এবং ক্যাথল্যাবের যে পজিশন, টিউবের পজিশন, এই জন্য আমরা ঠিক মতন দেওয়া সম্ভব না। এমন সময় দেখা যায় যে আমরা কার্ডিয়াক সিপিআর দিচ্ছি, তার মাঝখানে আমাকে তার ইন্টারভেনশনের কাজটা কমপ্লিট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে মেকানিক্যাল সিপিআরের কথা ব্যবস্থা চিন্তা করতে হবে। ঠিক আছে, এই মেশিনটা আমরা অনেক ইউজ করছি, আমরা নষ্টও করছি অনেকগুলো, হয়তো বা একটা দুটো আমাদের একটা বোধহয় ভালো আছে মোস্ট লাইকলি। এছাড়া আছে রিসোর্স কোঅর্ডিনেটর। রিসোর্স কোঅর্ডিনেটর কারা? আমাদের নার্সরা। তারা জানে আমার ক্যাথল্যাবে কী আছে, আমার ক্যাথল্যাবে কী ওষুধ আছে, কী ওষুধ আমি ব্যবহার করব, আমার ইমার্জেন্সি ক্যাথল্যাবে কী করতে হবে। সো আমরা যেটুকু জানলাম দ্যাটস অল। যদি সুযোগ হলে আমরা বলবো আরও। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো সার্ভাইভের জন্য সিপিআর দেওয়াটা সবচেয়ে জরুরি, সিপিআর কথা সবাই মনে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Dr. Iftikhar Alam, for your nice deliberation. Now I would like to request our last speaker, Mr. Morshed, to speak about role of technician and nurses in the management of complex PCI. Assalamu alaikum and very good evening. I am Mohammad Uddin, Chief Cath-lab Technologist at National Heart Foundation Hospital and Research Institute. Today my talk is role of technician and nurses in the management of complex PCI. The term of complex referred to a large number of things together, especially when they are confusing or difficulties. In the complex PCI, clinical outcomes followed, revascularization depends on patient characteristics, cardiac function, coronary artery disease distribution, and the number of disease vessel involvement. In the cardiovascular cath lab, a cardiologist works with a multidisciplinary team of assistants to diagnose and treat life-threatening heart disease. We know that this team is usually comprised of a senior consultant, registered doctor, and nurses and paramedics. We know that procedure success and long-term outcome depends on a good teamwork, experienced intervention cardiologist, and utilization of specialized equipments. What about responsibility of cath lab technician and nurses? Not only in the complex PCI, in all the cases, they need to assist in pre-procedural, peri-procedural, during procedure, post-procedure, and patient care and management. They should, in complex PCI, identify the optimal strategy to assist in managing procedure-related complications, circulating during the procedure, being responsible for the patient well-being, assisting and observing vital signs, and hemodynamic monitoring during the procedure, and intervening when is necessary. As an important part of the cath lab team, we should know how to use proper tools in proper position, may participate to take proper decision in complex situations, determine complexity and prepared as how to overcome safely and safety audit of a complex PCI. I would like to share a few cases which are very complex, high chief cases where we need to take some responsibilities during tackling this type of cases. This is a 73 years old gentleman presented with OMI inferior
recent MI anterior and post-MI angina. He had history of 15 years back CABG and 5 years back PCI. If you see the angiographic views, left main flag burden need to be evaluated properly. It is significant or not. LAD is totally occluded. ISR, instant and peristent. OM is peristent restenosis. However, this vessel is only lifeline. Right coronary artery is totally occluded. And all the grafts are occluded. So before starting this type of procedure, we need to take some responsibilities. What type devices are required during tackling these cases. After opening this LAD CTO with the CTO wire should be removed from the coronary artery because prevent the further events. After that, we need to evaluate left main flag burden. It is significant or not, require intervention or medically treated. An IBUS study showed there is a significant flag burden in the left main, and however, LCS osteum is free of disease. So, after proper job of pre-dilatation in ISR, in the mid segment of LAD, 3 into 38 millimeter stent putted. After that, before putting another stent in left main to LAD, we need to tackle peristent restenosis in OM because LCX is highly angulated from left main. During position of stent in left main ostium, orthogonal position need to required. During and final angiography should be taken, orthogonal views, and if you have imaging modalities should be used for long-term outcome. This is another case, left dominant and typical Medina classification on, very complex chief case. When we treat this type of case in the cath lab, we need to take preparation before starting the procedure like guide catheter, what type of guide catheter required, multiple wire and balloons also required, imaging modality tools if we have to need to present. So, okay. After tackling bifurcation lesion with the double stent strategy, final casing balloon dilatation done, and imaging showed this is a proper dilatation and stent are nicely opposed for long-term outcome. This is the final case. This is a 40-year-old gentleman rushed to the cath lab in a collapsed state of heart. This is the BF is going on, complete heart block. After defibrillate, temporary pacemaker was placed, primary PCI was started with the guiding catheter, CPR was going on, heart was barely moving, and patient developed respiratory arrest and intubation done. After wiring of left ventral circumflex, repeated thromboaspiration done with the thrombus catheter, bolus dose of adrenaline given for the jumping of the heart. Heart is starting moving, CPR is going on, BT arise, and managed by DC shock. After putting stent circumflex, flow was established. However, patient was in cardiogenic shock, required LBSS device. We put IBP. Then final angiogram with the IBP support, left ventral circumflex is nicely visualized with good distal for BP also maintained. Patient was shifted to CCU, and 7 days later, patient discharged from our hospital. 4 months later, we check CG done and found left ventral circumflex is nicely visualized and patent stent. However, OM is occluded, LAG also was occluded and nicely collateralized from life system. Patient under CABG, at present he is fine. For the management in the chief cases, as an important part of the cath lab team, cath lab technician, nurses played very important role for the success. When informed emergency medical officer about this case, we prepared a scarf-tolly with PCI kits, anesthetic equipments, and other emergency tools, emergency drugs. So, in summarize, every team member is very important in the cath lab for the success. Especially during complex cases, need to multiple helpful hand for the success. In the cath lab, we cannot do any procedure without team member. We should maintain good relation with all members within the cath lab team. I feel proud as a expert team of National Heart Foundation Hospital. Thank you, BSCI, for the presenting, sharing the experience. Thank you, Mr. Murshid, for your brilliant presentation. Due to short of time, we will brief comment from Dr. Ibrahim Khalil. I really honored to be here
and I must thanks to the also BSCI to invite me. I joined from Kumilla Medical College, Assistant Professor Kumilla. I think this is the all the speakers is told nicely and about the basic things, and it is needed for all the in their mother language. So I think it will be very understandable to everybody. I just add few words regarding the views that told Amal sir rightly. And basic principle you must know, when there is a I like to see the distal flow, I must choose the cranial view. When I like to choose a proximal part, I can choose the caudal view. And regarding radiation, I like to add with Bijoy, that is more nearer the machine, more chance of exposure to radiation. So an allocranial view is the most vulnerable view that radiation is more exposed. So I like to conclude with this few words. Thank you very much. Now a comment from Dr. Kajol Kumar Kormokar. ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের বিএসসির প্রেসিডেন্ট ফজলুর রহমান স্যারকে এই সেশনটা চালু করার জন্য এবারই প্রথম, এবং আমাদের এই এত কনফারেন্স এটাই প্রথম উনি এটা শুরু করেছেন, এটা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করেছিলাম যে শুধুমাত্র ক্যাথল্যাব টেকনিশিয়ান নার্সদের মাধ্যমে এই প্রোগ্রামটা করার জন্য, স্পিকার করার জন্য আমরা পাই নাই, যে কারণে আমরা একজনকে পেয়েছি, মোর্শেদ খুব সুন্দর প্রেজেন্ট করেছে। আমাদের যারা ডাক্তার সবাই তো ভালো বলেই, তবে একটি কথা যে সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অ্যাডভার্স ইফেক্ট আছে, কাজেই অত অ্যাডভার্স ইফেক্ট চিন্তা করে ভয় পেলে চলবে না, সাহসিকতার সহিত আগায় যেতে হবে। আমি যদি রেডিয়েশনের ভয়ে আমার একটা রুগী টেবিলে খারাপ হয়ে যাচ্ছে, রেডিয়েশনের ভয়ে যদি ভিতরে না ঢুকি রুগীটা ডেড হতে পারে, কাজে এত চিন্তা করা যাবে না, আমাদের সাবধানে থাকতে হবে, বাট এত ভয় পেলে চলবে না, সাহসিকতার সহিত আগায় যেতে হবে। ডক্টরস, পেশেন্টস এবং নার্স বা ক্যাথল্যাব টেকনিশিয়ান একটা রিলেশনশিপ থাকতে হবে। ওই বিদেশে ট্রেনিংয়ের সময় দেখছি যে সিস্টার বাইরে যারা থাকেন আমাদের টেকনিশিয়ান, এই চেয়ারে কেউই বসেন না, কোনো চিকিৎসক বসেন না, তারা তাদের মতো নির্ভেজালভাবে কাজ করেন। কিন্তু আমরা তো গেলেই তারা উঠে যায় বা আমরা সরাই দিই, আর একজন যদি বসে থাকে আমরা সিনিয়ররা তাকে ঝাড়ি মারি, আমি আসলাম কেন আপনি উঠলেন না, এগুলো ঠিক না। আপনাদের চেয়ার আপনাকেই বসতে হবে, এখানে কোনো নো রেসপেক্ট অনলি ফর পেশেন্ট, নট ফিজিশিয়ান, নট অপারেটর। আর ক্যাথল্যাবের ভিতরে থাকে একজন অপারেটর, একজন সিস্টার আর একজন ফেলোস থাকে বাইরের দেশে, আমাদের দেশে এটা না, আমাদের দেশে সবাই থাকে। যাই হোক, ক্যাথল্যাবের এইসব ট্রেনিংয়ের ব্যাপারে আমার মনে হয় ছোটো ছোটো ট্রেনিং করলে আমাদের টেকনিশিয়ানরা, নার্সরা উপকৃত হবে। এই অল্প সময়ের মধ্যে সব কিছু শেখানো সম্ভব না, জানাও সম্ভব না। সবাইকে ধন্যবাদ, যারা প্রেজেন্ট করছে তাদেরকে ধন্যবাদ, আর ফজলুর স্যারকে স্পেশালি ধন্যবাদ এটা চালু করার জন্য এবং এটা কন্টিনিউশন রাখার জন্য আমি অনুরোধ জানাবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। নাও কমেন্ট ফ্রম আওয়ার চেয়ারপারসন প্রফেসর থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু বাংলায় বলি, কারণ বাংলায় না বললে মনে শান্তি পাওয়া যায় না আর কি, সত্য কথা। যে ভাই ইংরেজি দেখ, মুর্শেদ অনেক সুন্দর সুন্দর ইংরেজি বলছে, আমি ওইটুকু বলতে পারবো না। আমি রিসেন্টলি আমেরিকাতে গিয়েছিলাম। আমেরিকাতে গিয়ে ওই প্লেনে ওঠার আগে কোভিড টেস্ট করতে হয়, তো আমি কোভিড টেস্ট করতে গেছি, সাথে আমার ছোটো ভাই, ও ডাক্তার। তো প্রথমে আমাকে একজন নার্স আমার ব্লাড প্রেশার, চোখ, কান এগুলো সব দেখলো, এরপরে আরেকজন আসলো, আরেকজন মহিলা স্টেতু নিয়ে আসলো, আয়সা আমার ওই ব্লাড প্রেশার এগুলো দেখে টেকে বললো। তা আমি আমার মানে একটু মনে আগ্রহ জাগলো। উনি যাওয়ার পরে আমি আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম যে লাস্টে যে আমাকে দেখলো উনি কে, তো ও বললো যে এটা নার্স ফিজিশিয়ান। আমি বলছি নার্স ফিজিশিয়ান, হ্যাঁ এরাই তো আমাদের চিকিৎসা করে। আমেরিকাতে মেইন ট্রিটমেন্টটা লিড করে নার্সেরা এবং তাদেরকে বলা হয় নার্স ফিজিশিয়ান। এখন আপনারা যারা নার্স, এখন তো আপনারা আলহামদুলিল্লাহ সেকেন্ড ক্লাস অফিসার, আপনার মর্যাদা আপনাকেই বুঝতে হবে। আল্লাহ যে মানুষ তৈরি করেছে, মানুষ যদি তার তৈরির উৎসব আল্লাহ কেন তৈরি করলো, কী তার দায়িত্ব হলে বুঝতে না পারে, তাহলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তা আমি যেটা বলতে চাই, আপনারা কিন্তু ক্যাথল্যাব নার্স যারা আছেন, আপনাদের কিন্তু ভাইটাল রোল, এবং এটা সেন্সিটিভ প্লেস ইন রেসপেক্টিভ অফ পেশেন্ট বলেন, অপারেটর বলেন, আপনারা বলেন, এখানে কিন্তু অনেক কিছু আমাদের সাথে সম্পৃক্ততা আছে। তো এখন যদি আমি একটা লেকচারগুলো খুবই সুন্দর ছিল, সময়ের অভাবকে আমরা বর্ণনা করি। নূর আলম যেমন
একটা পেশেন্ট প্রিপারেশন সম্পর্কে বলছে। আপনি যদি একটা পেশেন্টকে হাইসা বলেন যে আপনি কেমন আছেন, আপনার এই সিএজিটা হবে এনাফ। আর যদি বলেন আপনি কিন্তু সিএজি হবে, আপনি রেডি হন, বসেন, ধাক্কা দিয়ে বলেন। এই যে একটা জিনিস, কাজে বিহেভিয়ার আমাদের সবারই, ইনক্লুডিং ফিজিশিয়ান, বিহেভিয়ার দিয়ে কিন্তু একটা সিস্টেম। কারণ স্বাভাবিকভাবে একটা ক্যাথ-ল্যাবে যখন রুগী ঢুকে দেখবেন যে অস্থির, তার রেস্টলেস, তার পালস বেড়ে যায়, বিপি। আপনি যদি একটু ভালোভাবে কথা বলেন, ভালোভাবে বিহেভিয়ার করেন এবং তার প্রিপারেশনটা ঠিক আছে কি না, তার সব কিছু ঠিক আপনি চেক করেন, তাহলে কিন্তু দেখবেন যে রুগী অনেকটা ভালো হয়ে যাবে। শফিক স্যার ইজ ইম্পর্টেন্ট একটা লেকচার দিচ্ছে আপনারা ওখানে। আমি আপনাদের মেইন দায়িত্ব যারা পোস্ট ক্যাথ-ল্যাবের পরে যারা সিসিআরে ডিউটি করেন, যে একটা রুগীর যে জায়গায় পাংচার করেছে সেটা ঠিক আছে কিনা, এটা কিন্তু আপনাদের দেখা অত্যন্ত দরকার, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে রুগী যেমন যদি ফিমোরাল অ্যাপ্রোচে যদি বলে, যদি রুগীর সাথে সাথে পায়ে ব্যথা শুরু হয়ে যায়, আপনি যদি খেয়াল না করেন দেখবেন যে এটা থ্রম্বোএম্বোলিজমে রুগীর পাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি কিন্তু ইজিলি খেয়াল করতে পারেন যে আপনি এরকম কোনো সিচুয়েশন হলে আপনারা ইজিলি করতে পারেন। এরকম প্রত্যেকটা লেকচার কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আপনারা এটা দেখবেন এবং আপনারা সবাই সংক্ষিপ্ত বই হলেও সেটা পড়বেন, হ্যাঁ আসতেছে, পড়বেন। এবং আমরা এটা শুরু করছি, আপনাদের সহযোগিতা পাইলে আমরা এটা কন্টিনিউ করব। আমি মুর্শেদকে ধন্যবাদ জানাই, বিদেশে কিন্তু আপনাদের এই সেশনে আপনারাই বক্তৃতা দেন, আমরা শুধু বসে বসে শুনি। কাজে আপনাদের এই প্রিপারেশন নিতে হবে। এখন আমাদের বাংলাদেশ কাটলিতে অনেক আগায় গেছে, কিন্তু আমরা কিন্তু আর পিছিয়ে পড়ে নেই। কাজে আপনাদেরও আগাইতে হবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনার সেই পথে অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। খুদা হাফেজ। Thank you, sir. Now, memento presentation. Dr. Bijoy Datta, he will take memento from our chairperson, Professor Fazlur, sir.